আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা মানবিক বিভাগ থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের B+C ইউনিটের ভর্তি প্রস্তুতি নিচ্ছ, তাদের জন্য আজকে সাধারণ গণিতের উপর একটা ধামাকা ক্লাস নিয়ে উপস্থিত আছি জয়কলির পক্ষ থেকে তোমাদের মুন্না ভাইয়া। তো সবাই আমরা দ্রুত ক্লাসটিতে যুক্ত হয়ে যাব এবং যারা যারা অলরেডি যুক্ত হয়ে গিয়েছো তারা একটু কষ্ট করে বলো ভাইয়া সবকিছু তোমরা পারফেক্টলি দেখতে এবং শুনতে পাচ্ছ কিনা। শুরুতে আমি একটু সময় দিয়ে নিব যাতে করে আমরা সবাই একসাথে যুক্ত হয়ে আজকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্পেশাল B+C ইউনিটের সাধারণ গণিত স্পেশাল ক্লাসটা আমরা করতে পারি। তো সবাই একটু যুক্ত হয়ে যাও, আমি একটু চেক করে নিচ্ছি যে ভাইয়া সবকিছু ঠিকঠাক আছে কিনা। আজকে কিন্তু সাধারণ গণিতের উপর একটা ধামাকা ক্লাস হবে, প্রশ্ন প্যাটার্ন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এবং কোন কোন বিষয়গুলো বারবার রিপিট আসে, কোন কোন জিনিসগুলো আমাদেরকে বারবার করে পড়তে হবে, কোন জিনিসটার বেসিক কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে, সবকিছু ইন ডিটেলসে আজকে তোমাদের ক্লাসে দেখিয়ে দেবো ইনশাআল্লাহ। তো সবাই একটু দ্রুত চলে আসো, সবাই একটু দ্রুত চলে আসো এবং আমাকে জানাও যারা অলরেডি যুক্ত হয়ে গিয়েছো তারা একটু আমাকে জানাও যে ভাই আমার কথা এবং স্ক্রিন সব পারফেক্টলি দেখতে এবং শুনতে পাচ্ছ কিনা তোমরা। আমিও যদি একটু চেক করে নেই। সো সবাই আমরা একটু দ্রুত যুক্ত হয়ে যাব, সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাব। ওকে, ওকে, তো আমরা চলে আসতেছি আস্তে আস্তে। ওকে, সবাই একটু চলে আসো দ্রুত, সবাই একটু চলে আসো, সবাই একটু দ্রুত চলে আসো এবং যারা অলরেডি উপস্থিত হয়ে গিয়েছো তারা একটু কষ্ট করে বলো যে ভাই আমার কথা এবং স্ক্রিন পারফেক্টলি দেখতে এবং শুনতে পাচ্ছ কিনা। আজকে আমি আবারও বলতেছি, আজকে কিন্তু আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তোমরা যারা মানবিক বিভাগ থেকে পরীক্ষা দিবা অর্থাৎ B+C ইউনিটের আলটিমেটলি আমরা সাধারণ গণিত থেকে যে প্রশ্নগুলো আসবে বা সাধারণ গণিতের প্রস্তুতিটা আমরা কিভাবে নিব ইন ডিটেইলসে আজকের ক্লাসে সবকিছু তোমাদেরকে বুঝিয়ে দিব ইনশাআল্লাহ। ওকে, সো চলো, এই তো মোটামুটি আমরা সবাই চলে আসছি। সো চলো আমরা আর বেশি কথা বলবো না, চলো আমাদের কাঙ্ক্ষিত ক্লাসে আমরা চলে যাব। সো আমরা যদি প্রথম কোশ্চেনটা একটু চলে যাই, দেখো প্রথম কোশ্চেনটা দেখো, এখানে কিন্তু সাধারণ গণিত দেখো আলটিমেটলি অনেকেই গুলাই ফেলে যে ভাই গণিতটা কিরকম, বিজ্ঞান বিভাগেরা তো আলটিমেটলি হচ্ছে উচ্চতার গণিত ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট এটা পড়ছে, বাট আমরা মানবিক বিভাগ থেকে আলটিমেটলি গণিতটা কিরকম থাকবে, যেহেতু আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় মানবিক বিভাগ থেকে B+C ইউনিটে পরীক্ষা দিচ্ছে, তাহলে এইখানকার ম্যাথটা প্রশ্নটা কিভাবে থাকবে বা প্রশ্ন আসলে কি খুব কঠিন থাকবে নাকি বেসিক থাকবে নাকি 9-10 এর ম্যাথ থাকবে। সো আলটিমেটলি তোমাদের যেহেতু কি ইন্টারমিডিয়েটে তো ম্যাথ ছিল না, উচ্চতর গণিত ছিল না, উচ্চতর গণিত কাদের জন্য, বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য, তোমরা তো মানবিক বিভাগের শিক্ষার্থী। সো তোমাদের এখানে তোমরা হচ্ছে ক্লাস 10-এ যে সাধারণ গণিত বইটা পড়ছো সেখান থেকেই মূলত মেইন জিনিসপাতিগুলো চলে আসবে, বীজগণিত, পাটিগণিত, তারপরে হচ্ছে আমাদের হচ্ছে এইখান থেকে, তারপরে পরিমিতির ম্যাথ থেকে আসে, তারপরে হচ্ছে জ্যামিতির ব্যবহার থেকে আসে। অর্থাৎ আমরা কিভাবে প্রস্তুতি নিব ভাইয়া, আমাদের উচ্চতর গণিত কোনটা পড়তে হবে, আমাদের ম্যাথ ফিজিক্স বিচিত্রা বা ম্যাথ বিচিত্রা এগুলো কিসের জন্য বই, এগুলো হচ্ছে আমাদের হ্যাঁ 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 ওকে আচ্ছা ঠিক আছে। সো দেখো আলটিমেটলি আমরা আমাদের প্রস্তুতিটা আমাদের B ইউনিটের জন্য, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের B ইউনিটের জন্য আমরা কি করব, আমরা B ইউনিটের জন্য আলটিমেটলি আমাদের ক্লাস 10-এর যে সাধারণ গণিত বইটা রয়েছে, অর্থাৎ আমরা ক্লাস 10-এ যে ম্যাথমেটিক্স গুলো সমাধান করছি সেখান থেকে কিন্তু সাধারণ গণিত, আমাদের এখানে কি উচ্চতর গণিত না, কিন্তু এটা হচ্ছে সাধারণ গণিত। তো সাধারণ গণিতের ক্লাস 10-এর যে বইগুলো আছে সেখান থেকে আমাদেরকে দেখতে হবে কি রকম প্রশ্ন আসবে, কোন কোন টপিক থেকে প্রশ্ন আসে, অলরেডি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চলে আসছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ সবকিছু আজকে আমরা ক্লাসে দেখবো। সো দেখো প্রথমেই একটা ম্যাথ দেওয়া আছে, একদম বেসিক একটা ম্যাথ, সবাই একটু উত্তর করার ট্রাই করো। দেখো এখানে কি বলা আছে যে ভাই লগ বেস দেওয়া আছে 2√5, আমাদের হচ্ছে ভিত্তি দেওয়া আছে কত 2√5 এবং 20 দেওয়া আছে। সো এটাকে আমরা কি করতে পারি, এটা একটু সমাধান করার ট্রাই করো দেখি ভাইয়া, এটা একটু সমাধান করার ট্রাই করো, এটা একটু সমাধান করার ট্রাই করো দেখি আমরা পারি কিনা। দেখো লগের ম্যাথে আলটিমেটলি লগ বা লন, দেখো আমি তোমাদেরকে একটা জিনিস দেখাই দেই, একদম বেসিক কনসেপ্ট একদম ধরে ধরে ক্লিয়ার করবে ইনশাআল্লাহ। দেখো ই ভিত্তিক লগ, ই ভিত্তিক এই যে এটাকে কি বলা হয় ভাইয়া, বেস বলা হয়, বেস বা এটাকে আমরা কি বলবো, ভিত্তি বলবো, বেস বা ভিত্তি বলবো। সো ই ভিত্তিক লগ অথবা লন একই জিনিস, ই ভিত্তিক লগ বা লন একই জিনিস, ই ভিত্তিক লগ বা লন একই জিনিস। আবার দেখো আরেকটা ইনফরমেশন, তোমাকে যেহেতু লগারিদমের ম্যাথ অর্থাৎ লগ লন এগুলোর মধ্যে সম্পর্ক একটু ভালো মতো দেখতে হবে। তারপরে দেখো আলটিমেটলি আমরা লন ই যখন আমরা দেখবো যে ভাই লন ইর মান কিন্তু 1। সো এই বেসিক কনসেপ্টগুলো তোমাদের একটু মাথায় রাখতে হবে, বেসিক কনসেপ্টগুলো ভাইয়া একটু মাথায় রাখতে হবে। তার মানে দেখেন আমাদের ই ভিত্তিক লগ যে জিনিস, আবার আলটিমেটলি লন একই জিনিস। তার মানে যদি আমাদের কখনো দেখি যে ভাই আলটিমেটলি ই ভিত্তিক লগ আছে, তার মানে ওইটাকে আমরা লনও লিখতে পারবো, কোনো সমস্যা নাই। আবার লন ইর মান কত ভাইয়া, লন ইর মান হচ্ছে 1, লন ইর মান কত 1। সো দেখো এখানে আমাদের কি বলা আছে যে ভাইয়া আমরা যদি প্রশ্নটা একটু তুলি, দেখো লগ বেস বা ভিত্তিতে কত দেওয়া আছে 2√5, আর এখানে দেওয়া আছে কত ভাইয়া 20 উপরে, ঠিক আছে। সো এখন দেখো আমরা এটাকে একটু ফর্মুলা আকারে বা ফরমেশন আকারে ভাঙাই নেই, এটাকে আমরা একটু ফরমেশন আকারে ভাঙাই নিতে পারি। তাহলে দেখো যেহেতু বেসে যে জিনিসটা আছে সেই জিনিসটা যদি আমরা কাটাকাটি করতে পারি, তার মানে দেখেন আলটিমেটলি
আমরা এখান থেকে খুব সুন্দর একটা ফরমেশন আনতে পারবো। দেখো এই 20 কে আমরা কি লিখতে পারবো, দেখো তো ভাইয়া 20 কে আমরা দেখো 20 কে যদি ভাঙাই তাহলে দেখো তো এইভাবে লেখা যায় না যে 2√5 তার উপরে স্কয়ার করা যায় না? তাহলে দেখো এটাকে ভাঙাইলে আমরা কি পাবো, দেখো তো এটাকে ভাঙাইলে আলটিমেটলি আমরা 2 দুগুণ 4 আর 5 কে অর্থাৎ √5 কে যদি আমরা বর্গ করে দেই শুধুমাত্র 5 পাবো না ভাইয়া, তার মানে 4 × 5 তার মানে 4 5 20 অর্থাৎ 20 চলে আসছে। দেখো 20 কে আমরা ভাঙায়া এই ফরমেশনটা লিখতে পারবো। 20 কে ভাঙায়া কি ফরমেশন লিখতে পারবো ভাইয়া, যে আমাদের 2√5 হোল স্কয়ার। তাহলে দেখো এইখানে যেহেতু আমাদের 2√5 হোল আছে তার মানে এই জন্য আমরা ভাঙাই নিব বিষয়টাকে। তার মানে দেখেন লগ 2√5 এটা তো আগে থেকে আছে, আর এই 20 কে ভাঙায় আমরা কি লিখতে পারবো যে ভাইয়া 2√5 তার উপরে স্কয়ার। লগ বা লনের ক্ষেত্রে অর্থাৎ সূচকের ক্ষেত্রে আলটিমেটলি পাওয়ারটা সামনে চলে আসে। তার মানে কি, আমি যদি একটু নোট করে দেই, দেখো পাওয়ার লনের ক্ষেত্রে লগ বা লনের ক্ষেত্রে এর ক্ষেত্রে পাওয়ার কি চলে আসবে, সামনে চলে আসবে। এর ক্ষেত্রে ভাইয়া কি চলে আসবে, পাওয়ার সামনে চলে আসবে, পাওয়ারটা সামনে চলে আসবে। তাহলে দেখেন এখানে পাওয়ার কত ভাইয়া, এখানে পাওয়ার হচ্ছে 2 না? তাহলে দেখো এখন যদি আমরা এই পাওয়ারটাকে সামনে আনি 2 ইনটু তারপরে দেখেন লগ আমাদের হচ্ছে 2√5 আর এখানে থাকলো 2√5। দেখেন এই যে এই পাওয়ারটা কিন্তু সামনে চলে আসছে। পাওয়ারটা কি ভাইয়া, সামনে চলে আসছে। পাওয়ারটা কিন্তু খুব সুন্দরভাবে সামনে চলে আসছে। তার মানে দেখেন এটা বেস সহ মিলে গেছে। তার মানে এই পুরোটাকে আমরা যদি মিলে যাই আলটিমেটলি 1 বলতে পারবো। তার মানে আমরা 2 × 1 বলতে পারবো। তাহলে আমাদের ফ্যান্টাস্টিক ভাবে রাইট অ্যান্সার কি হবে ভাইয়া, শুধুমাত্র 2। তাহলে বলো তো দেখি কোন নাম্বারটা, অর্থাৎ এ বি সি ডি কোনটা অপশন রাইট অ্যান্সার। তোমরা একটু চোখের পরীক্ষা দিয়ে দাও, দেখি ভাইয়া কোনটা রাইট অ্যান্সার হবে। সবাই একটু চোখের পরীক্ষা দিয়ে দেন কোনটা রাইট অ্যান্সার হবে। সবাই একটু দেখি যে ভাইয়া 2 কোথায় আছে। দেখো 2 আমাদের ফ্যান্টাস্টিক ভাবে বি নাম্বারটা রাইট অ্যান্সার। কি ভাইয়া, বি নাম্বারটা রাইট অ্যান্সার। ঠিক আছে, তো সবাই একটু বলেন তো আপনারা পারফেক্টলি বুঝতে পারছেন কিনা। সবাই একটু বলেন যে ভাইয়া এই তো অনেকেই অ্যান্সার করে ফেলছো। যে ভাইয়া ফারিয়া প্রথমে অ্যান্সার ভুল করছো, 1 বলছো, বাট 1 কি রে, 1 তো অপশনে নাই, হয়তো ক নাম্বার অপশন বুঝাইছো। দেখো স্বরবর্ণ, তারপরে হচ্ছে আবু জাফর, ফারিয়া, নাহিদ, হ্যাঁ ঠিক আছে, সবারটাই ঠিক আছে। ওকে ধন্যবাদ। সো দেখো ভাইয়া ক্লাস করার উদ্দেশ্য কি, তুমি যেটা জানো তুমি সেটা অবশ্যই ভাইয়াকে জানাবা। ভুল হোক কোনো সমস্যা নাই, ভুল সংশোধন করার দায়িত্ব আমাদের। ঠিক আছে, আমরা টিচাররা যারা আছি আলটিমেটলি তোমার যদি কোনো কনসেপ্ট বুঝতে অসুবিধা হয় বা ঝামেলা থাকে ওই জিনিসটা একদম হাতে ধরে তোমাকে পূর্ণাঙ্গ জিনিসটাই বুঝাই দিব ইনশাআল্লাহ। সো তুমি এমনটা কখনো ভাববা না যে ভাই ক্লাসে যদি কমেন্ট করি যদি ভুল হয় তাহলে মানুষ কি মনে করবে, আমার স্যার কি মনে করবে, এগুলো না। কিন্তু তুমি এখানে শেখার জন্য আসছো ভাই, আমরা তোমাদেরকে শেখানোর জন্য আসছি। আমরা আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করবো তোমাদেরকে বোঝানো। তুমি যদি একবার না বুঝো কোনো সমস্যা নেই, ভাইয়াকে বলবা, আমি 1000 বার বুঝাইতে রাজি আছি। বাট আমি চাই যে তোমরা যে একটা সময় ইনভেস্ট করে এই ক্লাসটা করতেছো, জয়গুলির এই ফ্রি ক্লাসগুলো করতেছো, আলটিমেটলি তোমরা এই ক্লাসটা থেকে 100% বেনিফিট নিয়ে যাও। আলটিমেটলি যাতে যেই কনসেপ্টটা তোমার জানো না বা যেই কনসেপ্ট অসুবিধা সেই কনসেপ্টটা যাতে 100% ক্লিয়ার হয়ে যায়। সো অবশ্যই কমেন্ট করতে হবে। দেখো যত তুমি ভুল করবা তত কিন্তু বেশি শিখতে পারবা। কি ভাইয়া, যত তুমি ভুল করবা তত কিন্তু বেশি শিখতে পারবা। সো এইখানে লজ্জা শরমের কিছু নাই, অবশ্যই সবাই কমেন্টে উত্তর করার চেষ্টা করবা। ওকে, সো চলো ভাইয়া তাহলে আমরা নেক্সটে চলে যাবো। ওকে, সবাই বলছো ক্লিয়ার। তাহলে দেখো আমরা যদি নেক্সটে যাই, নেক্সট প্রশ্নটা একটু দেখার ট্রাই করবো। দেখো আরেকটা গুরুত্বপূর্ণ কথা, তোমরা যারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বি ইউনিটে পরীক্ষা দিবা অর্থাৎ মানবিক বিভাগের শিক্ষার্থীরা, তাদের জন্য কিন্তু অলরেডি আমাদের প্রশ্ন ব্যাংক, জয়গুলির প্রশ্ন ব্যাংক কিন্তু চলে আসছে। সো আলটিমেটলি জয়গুলির প্রশ্ন ব্যাংক এর আদলেই কিন্তু আমরা এই ক্লাসটা পুরোটাই সাজাইছি। ঠিক আছে, এর আদলেই তোমার কাছে যদি বইটা থাকে তাহলে ক্লাসটা রিলেট করতে সুবিধা হবে। এবং বইয়ের পাশাপাশি আলটিমেটলি দেখো আমি অনেক কিছু নতুন এক্সট্রা ইনফরমেশন তোমাদেরকে নোট করাই দেই। সো যাদের কাছে বই আছে খুব সুন্দর মতো নোট করে রাখবা, যাদের কাছে বই নাই এখনো তারা অবশ্যই দ্রুত বইটা কালেক্ট করে সুন্দর মতো শেষ মুহূর্তের প্রস্তুতিটাকে গুছিয়ে নাও। দেখো শেষ মুহূর্তের প্রস্তুতি তোমাকে এমন ভাবেই নিতে হবে, যে বিশ্ববিদ্যালয়ের জন্য প্রিপারেশন নিবে, ধরো আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আমরা হচ্ছে বি ইউনিটের প্রিপারেশন নিচ্ছি। সো আলটিমেটলি আমাদেরকে প্রশ্ন ব্যাংক ভালো করে দেখতে হবে, প্রশ্ন প্যাটার্ন ভালো করে দেখতে হবে। তুমি যে বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবা ওই বিশ্ববিদ্যালয়ের বিগত বছরের প্রশ্নগুলো দেখলে তুমি ওই বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন প্যাটার্ন সম্পর্কে 100% ধারণা পেয়ে যাবা যে ভাই প্রশ্ন কি কই থেকে আসে, কোন টপিক বেশি আসে, কোন টপিক কম আসে, এগুলোর পূর্ণাঙ্গ ধারণা আলটিমেটলি তোমার প্রশ্ন ব্যাংক সলভ করে কিন্তু পাবা তোমরা। আর আমরা কিন্তু জয়গুলির পক্ষ থেকে কিন্তু এই প্রশ্ন ব্যাংকের উপরেই কিন্তু ক্লাসগুলো নিচ্ছি যাতে করে তোমাদের বুঝতে সুবিধা হয়, রিলেট করতে সুবিধা হয়। ওকে, আর আরেকটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন সেটা হচ্ছে তোমাদের যারা মানবিক বিভাগের শিক্ষার্থী আছো অর্থাৎ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য কিন্তু জয়গুলির পক্ষ থেকে একটা কোর্স কিন্তু অলরেডি লঞ্চ হয়ে গিয়েছে। একদম নামে মাত্র কোর্স ফি দিয়ে মাত্র 1050 টাকায় আলটিমেটলি তোমরা যারা
মানবিক বিভাগ থেকে বি ইউনিটে পরীক্ষা দিবা, একদম ফুল কোর্স তোমরা জয়গুলির সাথে করতে পারবা। সো এইখানে আলটিমেটলি কোর্স ফিটা কত ভাইয়া? কোর্স ফি হচ্ছে 1050 টাকা। কোর্স ফি কত? কোর্স ফিটা জাস্ট 1050 টাকা। এবং ভর্তি হলে প্রথম 100 জন যারা প্রথম ভর্তি হয়ে যাবা তারা আলটিমেটলি আমাদের এই প্রশ্ন ব্যাংক বইটা ফ্রি পেয়ে যাবা। প্রশ্ন ব্যাংক বই আলটিমেটলি ফ্রি পেয়ে যাবা। বইটা কি করা? প্রশ্ন ব্যাংক বই ফ্রি পেয়ে যাবা। প্রশ্ন ব্যাংক বই একদম ফ্রিতে পেয়ে যাবা যদি 1050 টাকা দিয়ে তোমরা ভর্তি হও। সো ভর্তি হওয়ার জন্য তোমরা যোগাযোগ করতে পারো হোয়াটসঅ্যাপ, অথবা একটা ফোন নাম্বার দিচ্ছি, এই নাম্বারে তোমরা হচ্ছে হোয়াটসঅ্যাপ করতে পারো অথবা আলটিমেটলি ফোন দিতে পারো। সো নাম্বারটা হচ্ছে 0190899222973। সো এই নাম্বারে তোমরা আলটিমেটলি কল করতে পারো অথবা হোয়াটসঅ্যাপ করলে তোমাকে ইন ডিটেইলস আমাদের যে জয়গুলির পক্ষ থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের যে কোর্সটা আছে সম্পূর্ণ তোমাকে দেখাই দিবে। দেখো আমি আবারও নাম্বারটা বলে দিচ্ছি 0190899222973। সো যারা এই কোর্সে এনরোল করতে আগ্রহী অবশ্যই এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপও করতে পারো অথবা ফোন দিতে পারো, তোমাদের যত জিজ্ঞাসা আছে তোমরা করে এনরোল করতে পারো। ওকে, সো এই অফারটা দেখো আলটিমেটলি যারা প্রথম 100 জনের মধ্যে থাকবা, অর্থাৎ তোমরা কিন্তু ফ্রিতেই আমাদের এই প্রশ্ন ব্যাংক বইটা পেয়ে যাবা। সো দ্রুত ভর্তি হয়ে যাও, তাহলে তোমরা ফ্রিতেই প্রশ্ন ব্যাংক বইটা পেয়ে যাবা। ওকে, সো চলো আমরা তাহলে ক্লাসে চলে যাই। আমরা পরবর্তী কোশ্চেনটায় চলে যাব। আমরা কি করবো ভাইয়া? পরবর্তী প্রশ্নটা। সো পরবর্তী প্রশ্নটা একদম বেসিক একটা প্রশ্ন, খুবই সহজ একটা প্রশ্ন। সবাই একটু উত্তর করার ট্রাই করো। সবাই ভাইয়া উত্তর করার ট্রাই করো, দেখি কে পারো। সবাই একটু উত্তর করার ট্রাই করো দেখি যে ভাইয়া a মাইনাস ব্র্যাকেট দেওয়া আছে a মাইনাস আবার ব্র্যাকেট দেওয়া আছে a প্লাস 1 ইকুয়াল টু কত হবে? সো একদম বেসিক একটা প্রশ্ন। আমি আশা করব তোমরা 100% এই প্রশ্নটা উত্তর দিতে পারবা। আমি আশা করব 100% উত্তর দিতে পারবা। 100% উত্তর দিতে পারবা। ওকে, সো সবাই একটু চেষ্টা করে দেখি ভাইয়া, সবাই একটু চেষ্টা করো দেখি কে পারো। দেখি ভাইয়া কে কে পারো। সবাই দ্রুত একটু চেষ্টা করে দেখি ভাইয়া কে পারি আমরা। আর সেই তো সি নাম্বার অ্যানসার করছো নাহিদ। ওকে, বাকি সবাই দ্রুত। এই কি বলছি যে এখানে লজ্জা শরম করার দরকার নাই, তুমি যেটা পারো সেটাই উত্তর করবা। যত ভুল করবা তত বেশি শিখতে পারবা। তুমি কোন জায়গায় ভুল করতেছো, যদি ভুল হয় তাহলে আরো ভালো, ওই ভুলটা আমি তোমাকে বেসিক কনসেপ্টটা ক্লিয়ার করে দিব, যাতে করে এই ভুলগুলো পরীক্ষার হলে রিপিট না হয়। এই জন্য বলি যে ভাই মন খুলে আলটিমেটলি যেটা পারো সেটা উত্তর দাও, যাতে করে আলটিমেটলি তোমার যদি কোনো জানার অপূর্ণতা থাকে বা কোনো বেসিক কনসেপ্ট ক্লিয়ার না থাকে তাহলে তোমার ভুল হলে ওই বিষয়টা আমি তোমাকে বুঝাই দিতে পারবো। ঠিক আছে, তো সবাই একটু দ্রুত কমেন্ট করো। দেখো এই যে সবাই a+1 তাহলে দেখো এটাকে আমরা সমাধান করি। চলো একদম সিম্পল একটা সমাধান। সো সমাধান কি ভাইয়া? আলটিমেটলি a মাইনাস, আমরা একদম কোণা থেকে সমাধান করতে আসবো। তাহলে দেখেন a মাইনাস, আমাদের দেখেন এই যে এই মাইনাস দ্বারা পুরোটাকে গুণ করে দিব ফার্স্ট অফ অল। তাহলে দেখেন আমাদের কি আসতেছে ভাইয়া? প্লাস মাইনাসে মাইনাস আর প্লাস মাইনাসে -1 চলে আসতেছে। ওকে, ব্র্যাকেট ক্লোজ। এখন দেখেন এই মাইনাসটা দ্বারা পুরোটাকে আমরা গুণ করব। তার মানে a প্লাস মাইনাস a, তারপরে মাইনাস মাইনাসে প্লাস a, মাইনাস মাইনাসে +1। তাহলে দেখো এখান থেকে আমরা পজিটিভ a নেগেটিভ a চলে গেল, তাহলে আমাদের a+1 থাকলো। কি থাকলো ভাইয়া? a+1 থাকলো। তাহলে আমাদের রাইট অ্যান্সার কোনটা হবে? সবাই একটু অ্যান্সার করার ট্রাই করে দেখি ভাইয়া রাইট অ্যান্সার কোনটা হবে। এই তো তোমরা সবাই সি নাম্বারটা অ্যান্সার দিয়েছো। সো আলহামদুলিল্লাহ তোমরা কেউ ভুল করো নাই। ঠিক আছে, সো সবারটাই রাইট হইছে। অনেক সহজ একটা ম্যাথ, একদম বেসিক কনসেপ্ট একটা ম্যাথ, যার খালি আলটিমেটলি আমরা সাইন গুণ করে দিব। সাইনটা প্লাস মাইনাস জাস্ট খালি সাইন গুণ করে দিব। সবার ক্লিয়ার? একদম বেসিক একটা ম্যাথ ছিল। ওয়ালাইকুম আসসালাম। ওকে, সো চলো দেখো তাহলে আমরা পরবর্তী কোশ্চেনটায় চলে যাবো ভাইয়া। পরবর্তী কোশ্চেনটা দেখি সবার আগে কে অ্যান্সার করতে পারো। পরবর্তী প্রশ্নটা দেখো, এই যে এই প্রশ্নটা না অনেক গুরুত্বপূর্ণ। সো আমি যদি তোমাকে একটু স্টার মার্ক দিয়ে দেই, এই প্রশ্নটা একদম হুবহু পরীক্ষায় তোমরা যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বি ইউনিটে যে পরীক্ষায় বসবা সেই পরীক্ষায় চলে আসতে পারে। খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ। আমি একদম সহজ কনসেপ্টে তোমাদেরকে বুঝাই দেবো। সবাই একটু উত্তর করার ট্রাই করো। দেখো আমাদের এখানে কি বলা আছে যে ভাইয়া x টু দি পাওয়ার a ইকুয়াল টু y, আবার y টু দি পাওয়ার b ইকুয়াল টু z, আবার z টু দি পাওয়ার c ইকুয়াল টু x হলে আমাকে a b c এর মান বের করতে বলছে। ওকে, তাহলে দেখো আমাদের এখানে প্রশ্ন মতে আমাদের দেখো তো যে ভাইয়া y ইকুয়াল টু কি দেওয়া আছে? y ইকুয়াল টু দেওয়া আছে কত? x টু দি পাওয়ার a। এখন আবার এই যে x এর মান কিন্তু দেওয়া আছে, তাহলে দেখো x এর মান বসাই দেব। x এর মান কত ভাইয়া? z টু দি পাওয়ার c। তাহলে z টু দি পাওয়ার c, তার উপরে আমাদের
কি আসে পাওয়ার আছে এ। তাহলে দেখো যদি আমাদের পাওয়ারের উপরে পাওয়ার থাকে তাহলে জাস্ট গুণ করে দিব। কি ভাইয়া পাওয়ারের উপরে পাওয়ার থাকলে জাস্ট কি করব গুণ করে দিব। তাহলে দেখো এখান থেকে যদি আমরা আসি তাহলে দেখো ভাইয়া z টু দি পাওয়ার আমাদের কত আসতেছে ভাই ac, পাওয়ারের উপরে পাওয়ার আছে তাহলে আমরা গুণ করে দিলাম, পাওয়ারের উপরে পাওয়ার থাকলে গুণ করে দিবা। ওকে এখনো কিন্তু আমাদের y আছে ওকে ঠিক আছে। তাহলে দেখো আলটিমেটলি আমরা y ইকুয়াল টু আমরা কি লিখতে পারি যে ভাই z এর মান এখানে দেখো দেওয়া আছে প্রশ্নের মধ্যে, z এর মান কত ভাইয়া z ইকুয়াল টু y টু দি পাওয়ার b। তাহলে দেখো এখানে y টু দি পাওয়ার b বসাই দাও, y টু দি পাওয়ার b, তার উপরে পাওয়ার কত ভাইয়া ac, তার উপরে পাওয়ার কত ac। ওকে এখন কি ভাই আমি একটু আগেই টেকনিক শিখাইছি যে পাওয়ারের উপরে পাওয়ার থাকলে জাস্ট গুণ করে দিব। তাহলে দেখো এখানে আলটিমেটলি আমাদের y ইকুয়াল টু আমরা y টু দি পাওয়ার আমরা abc বলতে পারবো, abc। তাহলে দেখো এখানে আমরা সহগটা কিছু না থাকা মানে কি y এর উপরে মনে মনে 1 আছে, কিছু না থাকা মানে কি উপরে ঘাতটা 1 আছে, তাই না? সো দেখো এখানে কিন্তু আমাদের বেস বা ভিত্তি সেম আছে, তাহলে আমরা পাওয়ারটা সমান লিখতে পারবো। অতএব আমরা abc ইকুয়াল টু 1 বলতে পারবো, abc ইকুয়াল টু 1 বলতে পারবো। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ। এই কনসেপ্ট থেকে তোমার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বারবার প্রশ্ন আসতে দেখা যায়। সো এইটা একটু খুব সুন্দর মতো খেয়াল রাখতে হবে। তাহলে দেখো তো কত অ্যানসার আসলো ভাইয়া abc ইকুয়াল টু 1, তার মানে আমাদের ফ্যান্টাস্টিক ভাবে এ নাম্বারটা রাইট অ্যানসার। আমাদের কি ভাইয়া এ নাম্বারটা রাইট অ্যানসার। কি হবে এ নাম্বার? আচ্ছা সবাই বি নাম্বার দিছো কেন? হায় আল্লাহ কি করছো রে এগুলা, বি নাম্বার কেন দিছো তোমরা, কি করছো রে? বি নাম্বার কেন হবে ভাইয়া? এ নাম্বারটা হবে রাইট অ্যানসার। আমাদের কি হবে এ নাম্বারটা রাইট অ্যানসার হবে 1। এ সবাই বুঝছো? সবাই একটু আমাকে বলো দেখি ভাইয়া পারফেক্টলি আমরা বুঝছি কিনা। খুবই গুরুত্বপূর্ণ। দেখো আমি যেগুলো কিন্তু 3 স্টার দিচ্ছি এই প্রশ্নগুলো তোমরা একটা চালাকি করতে পারো, তোমরা একটু স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। এই প্রশ্নগুলো কিন্তু আমি বিভিন্ন সালের প্রশ্ন অ্যানালাইসিস করে কিন্তু তোমাদেরকে দাগাই দিচ্ছি, ঠিক আছে? সো এই প্রশ্নগুলো কিন্তু এই কনসেপ্ট থেকে হুবহুব এটা না আসলেও এই কনসেপ্ট থেকে প্রশ্ন চলে আসে, বারবারই চলে আসে। সো তোমরা কি করবা যেগুলোতে 3 স্টার দিব সেগুলোতে একটু স্টার মার্ক স্ক্রিনশট দিয়ে সংরক্ষণ করে রাখবা, ওই প্রশ্নগুলো বারবার করে প্র্যাকটিস করবা। ওকে সো সবার ক্লিয়ার ভাইয়া? এই তো সবার ক্লিয়ার। উফ ভুল করে ফেলছি না? আচ্ছা সমস্যা নাই, তুমি ক্লাস করো, ক্লাসে একদম A to Z শেষ পর্যন্ত থাকো, ইনশাআল্লাহ অনেক কিছু শিখতে পারবা। ওকে আচ্ছা তো চলো তাহলে আমরা নেক্সটে চলে যাব। তাহলে কি করবো ভাই নেক্সটে চলে যাবো। দেখেন তো নেক্সটে কি বলা আছে, নেক্সটে একদম মহা ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এটা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বিভিন্ন চাকরির পরীক্ষা থেকে শুরু করে বিসিএস থেকে শুরু করে সব জায়গায় বাংলাদেশের এমন কোনো প্রতিযোগিতামূলক প্রশ্ন পরীক্ষা নাই যে এই ধরনের প্রশ্ন মান নির্ণয়ের প্রশ্ন না আসে, এমন কোনো পরীক্ষা নাই যেখানে মান নির্ণয়ের প্রশ্ন আসবে না। তুমি চাকরির পরীক্ষা বলো, বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা বলো, বিসিএস বলো, সব জায়গাতেই মান নির্ণয়ের প্রশ্ন আসবে। সো এইটা অনেকেই আমরা কি করি, অনেকেই আমরা সূত্র দিয়ে করি। এখন ভাই কথা হচ্ছে যে ভাই আমার তো সূত্রই মনে থাকে না, এখন আরেক ঝামেলা, সূত্র দিয়ে করি আলটিমেটলি আমার তো অনুসিদ্ধান্ত সূত্রগুলোই মনে থাকে না। এখন এটা কি সূত্র ব্যতীত করা যায়? হ্যাঁ মুন্না ভাইয়ের ক্লাসে আসছো, অনেক নতুন কিছু শিখতে পারবে ইনশাআল্লাহ। সো তোমরা আগে নিজে থেকে ট্রাই করো, তারপরে আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি। তোমরা আগে নিজে থেকে ট্রাই করো দেখি ভাইয়ারা, তোমরা আগে নিজে থেকে ট্রাই করো দেখি কে পারি আমরা। দেখো এটা তুমি সূত্র দিয়েও করতে পারবা, বাট সূত্র ওই যে ঝামেলা, ভাই আমার তো সূত্রই মনে থাকে না, তাহলে আমি এটা কি কেমনে সম্ভব? সূত্রই তো মনে থাকে না। সো আমি কি করব, আমি তোমাকে সূত্র দিয়ে এবং আমাদের একটা স্পেশাল টেকনিক দিয়ে তোমাকে সমাধান করাই দিব। সো সবাই একটু দ্রুত আমাকে অ্যানসার করো দেখি, অ্যানসারটা কত হবে সবাই দ্রুত। দেখো আমরা নরমালি ভাইয়া সূত্র দিয়ে করতে গেলে সূত্রই মনে থাকে না, এটা মহা ঝামেলা। সো আমরা সূত্র ইউজই করব না। কি করছে দেখো তো, আমাদের এখানে মান দেওয়া আছে কি যে ভাইয়া x + 1 / x, x + 1 / x = 3 হলে x² + 1 / x² এর মান কত? তাহলে দেখো তো ভাই এটার মান দেওয়া আছে। সো এইটারই উপরে বর্গ করলেই কিন্তু আমরা আলটিমেটলি x² 1 + 1 / x² পাবো। দেখো আলটিমেটলি উভয় পাশে বর্গ করে দাও, উভয় পাশে। দেখো সূত্র দরকার নাই ভাই, সূত্র দরকার নাই, তোমাদের অনেকের সূত্রই মনে থাকে না, সো সূত্র দরকার নাই। দেখো এখানে যেহেতু স্কয়ার আছে তাহলে আমরা বুঝলাম যে ভাই আমাকে বর্গ করতে হবে। কিভাবে সিদ্ধান্ত নিব আমরা? প্রশ্ন দেখে সিদ্ধান্ত নিব, মুখস্থ করবো না কিন্তু ভাই, এরকম থাকলে স্কয়ার। কিছুক্ষণ পরে দেখবা যে আলটিমেটলি এই মানটা, এই প্রশ্নটা তোমার পাওয়ার 4 দিয়েও থাকতে পারে, ঠিক আছে? সো আমরা পাওয়ার 4 থাকলে একবার স্কয়ার করব, তারপরে আবার স্কয়ার করতে হবে। ওকে সো দেখো আমাদের যেহেতু এখানে ভাই স্কয়ার আছে, তাহলে আমরা সিদ্ধান্ত নিব যে ভাইয়া এটাকে একবার বর্গ করলেই হয়ে যাবে। তাহলে দেখো বর্গ করো যে ভাইয়া এটা আলটিমেটলি a + b হোল স্কয়ারের সূত্র কি জানি আমরা, a² + 2ab, তার মানে a b এর মান কত b + b² মানে কি ভাই 1 / x²। ওকে a + b হোল স্কয়ার বসাইলাম, আর এখানে 3 কে স্কয়ার করলে 9 আসতেছে। তাহলে দেখো এই যে x আর x কাটা, তাহলে আমাদের x² + 1 / x², যেটার মান আমাদের অলরেডি চাইছে। সো ইকুয়াল টু আমাদের কত আসতেছে ভাইয়া 9 - 2। দেখো এখানে যেহেতু প্লাস ছিল ভাইয়া, এখানে যেহেতু প্লাস ছিল পার করে দিলাম, 2 হয়ে গেল, তার মানে আমাদের কত আসবে 7, অর্থাৎ 7 হচ্ছে আমাদের ফ্যান্টাস্টিক ভাবে রাইট অ্যানসার। সো আমাদের ফ্যান্টাস্টিক ভাবে রাইট অ্যানসার কোনটা? এ নাম্বারটা। ফ্যান্টাস্টিক ভাবে রাইট অ্যানসার কোনটা ভাইয়া? এ নাম্বারটা। এই তো a² + b²।
হ্যাঁ তুমি অনুসিদ্ধান্ত সূত্র দিয়ে করতে পারো। আমি কি বলছি যে ভাই অনেকেই আমাকে অভিযোগ করো যে ভাই আলটিমেটলি আমার তো সূত্র মনে থাকে না ভাই, তাহলে আমরা কেমনে করব? সো সূত্র যাদের মনে থাকে না, এটা হচ্ছে একদম বেস্ট টেকনিক যে ভাই তোমার এখানে পাওয়ার দেখে তোমাকে সিদ্ধান্ত নিতে হবে কয়বার বর্গ করবা। যদি স্কোয়ার থাকে তাহলে জাস্ট একবার বর্গ করলেই হবে, আর যদি পাওয়ার 4 থাকে তাহলে একবার বর্গ করব, যেটা মান পাবো ওই জিনিসটাকে আবার বর্গ করতে হবে, তাহলে পাওয়ারে গুণ হয়ে যায়। একটু আগে আমরা শিখলাম, তাহলে 2 to 4 হয়ে যাবে। বুঝতে পারছি সবাইকে? সবার ক্লিয়ার কিনা বলো তো দেখি ভাইয়া? সবার ক্লিয়ার কিনা বলো? এই তো সবাই অ্যানসার করে ফেলছো যে ভাইয়া আলটিমেটলি আমাদের কত হবে 7 অর্থাৎ এ নাম্বারটা হচ্ছে রাইট অ্যানসার। ওকে, সো চলো তাহলে আমরা নেক্সটে চলে যাব। আমরা কি করব ভাই? নেক্সটে চলে যাব। দেখেন নেক্সটে কি বলছে। নেক্সট প্রশ্নটা দেখেন যে ভাই এ ও বি দুইটি ক্রমিক জোড় সংখ্যা হলে নিচের কোনটা বিজোড় সংখ্যা হবে। দেখো এই টাইপের প্রশ্ন না ভাষাটা আগে ভালোমতো পড়তে হবে, যে বাংলা যে লেখাটা আছে এই লেখাটা তোমরা অনেকেই দেখে মনে করো আল্লাহ এটা অনেক কঠিন, বাংলা দিয়ে লেখছে, কি বলছে আমি বুঝতেছি না। তুমি জাস্ট এরকম বাংলা ফন্টে আলটিমেটলি বাংলা ভাষার ব্যবহার থাকলে তোমাকে আগে মাথা ঠান্ডা রেখে প্রশ্নটা পড়তে হবে। কি বলছে দেখো, আমাদের এখানে বলছে এ ও বি দুইটি ক্রমিক জোড় সংখ্যা। এটা কি বলছে ভাই? ক্রমিক জোড় সংখ্যা। ক্রমিক মানে কি? এখন ক্রমিক মানে তোমাকে বুঝতে হবে, সো কেউ একটু বলতো দেখি ভাইয়া ক্রমিক বলতে কি বুঝায়? বলতো দেখি ক্রমিক মানে কি? একটার পরে আরেকটা আসবে। ক্রমিক বলতে কি বুঝায় ভাই? একটার পরে আরেকটা আসবে, ঠিক আছে? দেখো এখানে কি বলছে যে ভাইয়া এ ও বি দুইটি ক্রমিক জোড় সংখ্যা হলে নিচের কোনটা বিজোড় সংখ্যা হবে, এটা তোমাকে বের করতে বলছে, নিচের কোনটা বিজোড় সংখ্যা। তাহলে দেখো আমরা একদম বেসিক জিনিসটা দেখো ভাই, জোড় সংখ্যাকে বর্গ করলে কি হয়? ধরো আমি জোড়কে বর্গ করব, তার মানে জোড়কে আমি যদি বর্গ করে দেই ভাই, তাহলে আমাদের অবশ্যই জোড় আসবে। দেখো আমি তোমাকে যদি একটা উদাহরণ দিয়ে বুঝাই, ধরো আমি 2 কে স্কয়ার করব, তাহলে আমাদের কত আসবে? 4। অবশ্যই আমাদের আলটিমেটলি জোড় সংখ্যায় আসবে। ধরো আমি 4 কে স্কয়ার করব, তাহলে দেখো আলটিমেটলি 16 আসবে, ঠিক আছে? তুমি জোড় সংখ্যাকে বর্গ করলে জোড় সংখ্যাই পাবা। আবার দেখেন এটা যেহেতু এ ও বি দুইটা ক্রমিক যোগ, তার মানে দেখেন বি এর মান, এর মান যদি এই হয় আর বি এর মান, ক্রমিক বলতে কি বোঝাচ্ছে? ক্রমিক বলতে বোঝাচ্ছে এইটার পরেরটা। ক্রমিক মানে কি? এইটার পরেরটা জাস্ট হয়ে যাবে, তাহলে ক্রমিক বলতে কি বোঝাবো ভাইয়া? যে a + 1, ঠিক আছে? b ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো? a + 1, ঠিক আছে? a + 1। তাহলে দেখো এইখান থেকে আমরা দেখো তো যে ভাই এখানে আলটিমেটলি আমাদের কোনটা রাইট অ্যানসার হচ্ছে? যে ভাই a স্কয়ার। দেখো এই যে বর্গ যদি করে দেই, তার মানে a কে যদি বর্গ করি, জোরকে যদি আমরা বর্গ করি তাহলে জোরই আসতেছে। দেখেন জোর আসতেছে, জোর +1, তার মানে দেখেন এইখানে যদি আমরা 2 কে বর্গ করি, 2 এর সাথে যদি 1 যোগ করে দিই তাহলে আমাদের কত আসবে? 5। তাহলে এইটাই কিন্তু বিজোড় সংখ্যা হচ্ছে, তার মানে ডি নাম্বারটা রাইট অ্যানসার। দেখেন সি নাম্বারটা কেন হবে না ভাইয়া? দেখো আমাদের এই যে জোরকে দুইটাই যেহেতু জোর, দেখো ক্রমিক জোর, তার মানে এ ও বি দুইটাই জোর, তার মানে বি ও জোর। জোরকে আমরা একটু আগে দেখলাম ভাই জোরকে বর্গ করলে জোরই আসতেছে, তাহলে জোরকে বর্গ করলে জোর আসলে তার সাথে যদি আমরা 2 যোগ করি, তাহলে কিন্তু জোরই থাকবে। দেখেন এখানে দেখো 2 কে বর্গ করছি 4 আসছে, এই 4 এর সাথে যদি আমরা 2 যোগ করি, 4 + 2, তাহলে কিন্তু ওই যে জোর ঘুরে উল্টে 6 থাকতেছে, কত? 6 থাকতেছে। তার মানে আমাদের ফ্যান্টাস্টিক ভাবে ডি নাম্বারটা রাইট অ্যানসার। তার মানে তোমাকে মনে রাখতে হবে জোরকে বর্গ করলে জোরই হবে, জোরকে বর্গ করে 1 যদি যোগ করি তাহলে আমাদের বিজোড় হবে, আর জোরকে বর্গ করি যদি 2 যোগ করি তাহলে আলটিমেটলি আমাদের বিজোড়, আমাদের হচ্ছে কি হবে? জোরই থাকবে। কখন বিজোড় হবে? জোরকে বর্গ করে যদি আমরা 1 দ্বারা যুক্ত করে দেই। যে কোনো সংখ্যা, আমি এখানে 2 দ্বারা করছি, তুমি হচ্ছে 4 দ্বারা করতে পারো, 6 দ্বারা করতে পারো, 8 দ্বারা করতে পারো, একই অ্যানসার আসবে। সবার ক্লিয়ার কিনা ভাইয়া বলো তো দেখি? সবাই আমরা ক্লিয়ারলি বুঝতে পারছি কিনা? এই তো সবাই অ্যানসার করে ফেলছো। ডি নাম্বার। ওকে, ধন্যবাদ। সো চলো তাহলে আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। দেখেন তো পরবর্তী প্রশ্নে কি বলছে। পরবর্তী প্রশ্নে দেখেন, সবাই একটু মনোযোগ দেন। একদম সহজ একটা প্রশ্ন, সবাই একটু উত্তর করেন। যে ভাই এর একটা ফাংশন দেওয়া আছে আমাদের x belongs to x, মৌলিক সংখ্যা। দেখেন x মৌলিক সংখ্যা দেওয়া আছে কি ভাইয়া? এখানে একটা শর্ত দেওয়া আছে। সো প্রশ্ন ভালোমতো মনোযোগ দিয়ে পড়তে হবে। সো x মৌলিক সংখ্যা দেওয়া আছে এবং x এর রেঞ্জ দেওয়া আছে। ভাই x এর মানটা কত থেকে কত? মৌলিক সংখ্যা তো অনেকগুলান আছে, এখন x এর মান আমরা কত থেকে কত নিব? যে ভাই x এর মানটা 5 এর সমান হইতে পারে বা 5 এর থেকে ছোট, কখনোই 5 এর থেকে বড় হবে না। এখন তোমাকে p of a বের করতে বলছে। সবাই একটু উত্তর করার চেষ্টা করো দেখি ভাইয়া, সবাই একটু উত্তর করার চেষ্টা করো দেখি। সবার আগে কে পারো? 7 নাম্বার প্রশ্নটা সবাই একটু উত্তর করার ট্রাই করো, দ্রুত। দেখেন আমাদের মৌলিক সংখ্যা যদি আমরা বলি যে ভাই আমাদের শর্তটা কি, রেঞ্জটা কি দিয়ে আছে? দেখো রেঞ্জটা কি দেওয়া আছে ভাইয়া? রেঞ্জটা দেওয়া আছে x এর সর্বোচ্চ মান কত হবে? 5 এর সমান হইতে পারে, 5 এর কখনো বড় হবে না। 5 এর সর্বোচ্চ দৌড় এর 5 পর্যন্ত হইতে পারে। সর্বোচ্চ দৌড় কত হবে ভাই? 5 পর্যন্ত হবে। তার মানে আমাদের মৌলিক সংখ্যা দেখেন আমাদের কত আছে? 2 আছে, 3 আছে এবং 5 নিজেই। তার মানে এই রেঞ্জের মধ্যে আমরা মৌলিক সংখ্যা কয়টা পাইলাম? মৌলিক সংখ্যা পাইলাম 3টা।
মৌলিক সংখ্যা পাইলাম আমরা কয়টা? মৌলিক সংখ্যা পাইছি আমরা ভাইয়া 3টা, যে ভাই 2 3 5, যেহেতু আমাদের এখানে রেঞ্জ বলা আছে। সো এই শর্তগুলো প্রশ্নের মধ্যে শর্ত খেয়াল রাখবা। এখন তোমাকে পি অফ এ বের করতে বলছে। সো পি অফ এ বের করার টেকনিক হচ্ছে, পি অফ এ বের করার জয়কলির স্পেশাল টেকনিক হচ্ছে 2 টু দি পাওয়ার n, 2 টু দি পাওয়ার n। মাথায় রাখবা, পি অফ এ বের করার স্পেশাল জয়কলির টেকনিক হচ্ছে কি ভাইয়া? 2 টু দি পাওয়ার n। এখানে n এর মান কত ভাই? দেখো 1 2 3, তিনটা আছে না? সংখ্যা কয়টা পাইছি? মৌলিক সংখ্যা কয়টা পাইছি ভাইয়া? একটা, দুইটা, তিনটা। তার মানে 2 টু দি পাওয়ার কিউব। 2 টু দি পাওয়ার কিউব এর মান কত ভাইয়া? 8। তার মানে আমাদের ফ্যান্টাস্টিক ভাবে বি নাম্বারটা রাইট आंसर। সবাই একটু বলো তো দেখি ক্লিয়ার কিনা? সবাই একটু বলো তো দেখি ভাইয়া ক্লিয়ার কিনা? দেখেন খুবই স্পেশাল একটা টেকনিক দিয়ে আমরা খুব সুন্দর মতো সমাধান করে ফেললাম, হ্যাঁ এই তো ফারিয়া। শর্ত দেখো, এই যে শর্ত খেয়াল রাখতে হবে। শর্ত প্রশ্নের মেইন জিনিস হচ্ছে এই যে শর্তগুলো, যে ভাইয়া মৌলিক সংখ্যা বলে দেওয়া আছে, স্বাভাবিক ন্যাচারাল নাম্বার না, কিন্তু ন্যাচারাল নাম্বার হলে 1 2 3 4 5 6 সবগুলাই হইতো, ঠিক আছে? তখন n এর মান কত হইতো? 1 2 3 4 5, অর্থাৎ 5টা হইতো। তখন n টু দি পাওয়ার 5 বসানো লাগতো যদি আমাদের স্বাভাবিক সংখ্যা বলতো, ন্যাচারাল নাম্বার বলতো। বাট এখানে কি বলছে? এখানে ভাই মৌলিক সংখ্যা বলছে। সো এই শর্তগুলো খেয়াল রাখতে হবে। সবার ক্লিয়ার ভাইয়া? সবার ক্লিয়ার কিনা বলেন তো দেখি? সবার ক্লিয়ার কিনা? সবার ক্লিয়ার কিনা একটু বলেন দ্রুত। সবার ক্লিয়ার কিনা? এই তো সবার ক্লিয়ার, ওকে ধন্যবাদ। তো চলো তাহলে আমরা পরবর্তী প্রশ্নে যাব। তার মানে এই প্রশ্নের গুরুত্বপূর্ণ কথা হচ্ছে তোমাকে শর্ত খেয়াল রাখতে হবে ভাই। তুমি যদি শর্ত পড়তে গিয়ে তাড়াহুড়া করো, যদি শর্ত না দেখতে পাও, তাহলে কিন্তু ভুল করে বসে থাকবা, ওকে? তো চলেন আমরা যদি পরবর্তী প্রশ্নটায় যাই। দেখেন পরবর্তী প্রশ্নটা কি বলছে, যে ভাইয়া কোন ক্ষুদ্রতম সংখ্যাকে, কোন ক্ষুদ্রতম সংখ্যা, তার মানে ক্ষুদ্রতম সংখ্যাই তোমাকে বের করতে বলছে, কোন ক্ষুদ্রতম সংখ্যাকে আমাদের 3, 5 ও 6 দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে 1। দেখো এই প্রশ্নটা অনেক গুরুত্বপূর্ণ, বারবার করে চলে আসে ভর্তি পরীক্ষায়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সকল বিশ্ববিদ্যালয়ে আসতে দেখা যায়। সবাই একটু চেষ্টা করো দেখি ভাইয়া, সবাই একটু চেষ্টা করো যে ভাইয়া কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 3 5 6 দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে 1। 3 5 6 দ্বারা ভাগ করলে, 3 5 6 দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে 1। সো এই যে এই টাইপের যদি ক্ষুদ্রতম সংখ্যা বের করতে বলে, তাহলে আমরা কি করব? টেকনিক হচ্ছে তোমাকে লসাগু করতে হবে। কি করতে হবে ভাইয়া? লসাগু করতে হবে। সো লসাগু করো, লসাগু করে ভাগশেষ 1 হবে, ওটার সাথে তুমি জাস্ট 1 যোগ করে দিবা, তাহলে উত্তর হয়ে যাবে। তাহলে দেখো এটা লসাগু করো ভাইয়া, 3 5 6, এটাকে লসাগু করলে আমাদের কত আসতেছে ভাইয়া? যে 3 দ্বারা গুণ করলে আমাদের 1 5 আর হচ্ছে এখানে 2 আসতেছে। তার মানে দেখেন 3 5 15 15 15 2 30, তার মানে লসাগু কত আসতেছে ভাইয়া? লসাগু আসতেছে হচ্ছে 30। তাহলে দেখেন 30 এর সাথে ভাগশেষ 1 হবে, তার মানে যত ভাগশেষ থাকবে এটার সাথে তুমি জাস্ট খালি লসাগুর সাথে তুমি 1 যোগ করে দিবা। কি করবা? নিয়ম হচ্ছে লসাগুর সাথে 1 যোগ করলে আমাদের ওই ক্ষুদ্রতম সংখ্যাটা বের হয়ে যাবে। এইটা ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো ভাইয়া? এটার ক্ষুদ্রতম সংখ্যা। কি ভাইয়া? এটার ক্ষুদ্রতম সংখ্যা, এটার ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে দেখেন এখান থেকে তাহলে আমরা পাচ্ছি হচ্ছে 31। সো আমাদের ফ্যান্টাস্টিক ভাবে এ নাম্বারটা রাইট आंसर। ফ্যান্টাস্টিক ভাবে ভাইয়া এ নাম্বারটা রাইট आंसर। ফ্যান্টাস্টিক ভাবে কি এ নাম্বারটা রাইট आंसर। সবার ক্লিয়ার কিনা বলো তো দেখি ভাইয়ারা? সবার ক্লিয়ার কিনা? সবাই ক্লিয়ার কিনা দেখি কমেন্ট সেকশন একটু। এই তো সবাই পেরে গেছো ভাইয়া, 31 31 এ নাম্বারটা। এই তোমরা সবাই এত দ্রুত এত স্লোলি কমেন্ট করতেছো কেন? একটু চেষ্টা করবা দ্রুত। দেখো টাইম ম্যানেজমেন্ট খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এডমিশন টেস্টে। তুমি মনে করো যে ভাই তুমি এখনই পরীক্ষা দিচ্ছ, তুমি প্রশ্ন দেখার সাথে সাথে তোমার টাইম কাউন্টডাউন শুরু হয়ে গেছে, তুমি মনে করো যে তুমি এখনই লাইভ পরীক্ষা দিচ্ছ। সো তোমার টার্গেট থাকবে যে যত দ্রুত সম্ভব ম্যাথটা সমাধান করার জন্য, ঠিক আছে? সো চলো সবাই একটু ফাস্ট কমেন্ট করার চেষ্টা করবা, একদম সিরিয়াসলি ক্লাসটা করো, দেখবে যে অনেক কিছু কনফিউশন দূর হয়ে যাবে, অনেক নতুন কিছু শিখতে পারবা ইনশাআল্লাহ, এবং সাথে সাথে তোমার প্র্যাকটিসও হয়ে যাবে, ওকে? আচ্ছা সো চলো তাহলে আমরা নেক্সটে চলে যাবো ভাইয়া। নেক্সটে দেখেন তো কি বলা আছে, নেক্সট প্রশ্নটা দেখেন তো কি বলা আছে। এই যে পিতা পুত্র, ভাই এটাও বিভিন্ন বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর থেকে শুরু করে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এই পিতা পুত্র অনেক আসে। সো আমি 3 স্টার দিয়ে রাখলাম। তো সবাই একটু চেষ্টা করেন। দেখেন এখানে কি বলছে, যে ভাই পিতা ও পুত্রের বয়সের অনুপাত, পিতা ও পুত্রের বয়সের, তার মানে পিতাকে যদি আমরা ফাদার এফ দ্বারা প্রকাশ করি, আর পুত্র যে সন তার মানে এস দ্বারা প্রকাশ করি, তার মানে এটা এফ অনুপাত এস এর মানটা দেওয়া আছে। এফ অনুপাত এস দেওয়া আছে কত ভাই? আলটিমেটলি 11:4। এখন দেখেন পিতার বয়স দেওয়া আছে ভাই, পিতার বয়স দেওয়া আছে 44 বছর, পিতার বয়স 44 বছর। এখন পিতা ও পুত্রের বয়সের সমষ্টি কত ভাই? এখানে দেখেন প্রশ্নটা আগে মনোযোগ দিয়ে পড়তে হবে, বুঝতে হবে। সো আমার পিতার বয়স কিন্তু দেওয়াই আছে 44 বছর। এখন আমাকে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি, তার মানে পুত্রের বয়স আমাকে বের করতে হবে। পুত্রের বয়স দেওয়া নাই, এই পুত্রের বয়সটাই বের করতে হবে। তার মানে তোমাকে আগে ম্যাথ প্রশ্ন পড়তে হবে, বুঝতে হবে কি বের করতে বলছে, কি চাচ্ছে, এইটা আগে ফাইন্ড আউট করতে হবে, তারপরে তুমি অ্যাপ্রোচ করবা, ঠিক আছে? তাড়াহুড়া করা যাবে না ভাইয়া, ম্যাথ এমন একটা বিষয়, তোমার কনসেপ্ট ক্লিয়ার থাকলে তুমি পারবা ইনশাআল্লাহ। সো সবাই একটু চেষ্টা করো। এই পিতা পুত্র বারবার আসে, পিতা পুত্র ভাই বারবার আসে, পিতা পুত্র বারবার আসে, এমন একটা ম্যাথ, এই জিনিসটা বারবার আসে, এই জিনিসটা ভাইয়া বারবার আসে। সো দেখেন আমরা ফার্স্ট অফ অল আগে কি হোয়াট কি নাই আমাদের ভাই পুত্রের বয়সটা নাই, পুত্রের বয়সটা আগে বের করে নিব। সো পুত্রের বয়স বের করেন। দেখেন আমাদের কি বলা আছে ভাই, আমাদের পিতা ও পুত্রের বয়সের অনুপাত, তার মানে এফ ডিভাইডেড বাই এস, এটা কত দেওয়া আছে? 11/4, ঠিক আছে? এই যে অনুপাত বসাইতে ভুল করবে না। এখানে যদি পুত্র আগে বলা থাকতো,
খেয়াল করো মাঝে মাঝে অপশনগুলো একটু তোমার প্রশ্নটা শুভঙ্করের ফাঁকি দিয়ে দেয়। তোমার আগে যদি পুত্র বলা থাকে, পিতা না বলে ভাই পুত্র বলা থাকতো, আগে যদি কি থাকতো পুত্র বলা থাকতো, তাহলে কিন্তু আমরা এসটা উপরে লিখতাম, আমাদের এফটা নিচে লিখতাম। ওকে, সো প্রশ্ন খেয়াল রাখতে হবে পিতা আগে আছে নাকি পুত্র আগে আছে। যে আগে আছে অনুপাতের সেই উপরে হবে, এটা যে আগে আছে, যে আগে আছে সেটাই আমাদের উপরে হবে। ওকে, সো দেখেন এফ ডিভাইডেড বাই এস 11 ডিভাইডেড বাই 4 পাচ্ছি আমরা। এখন পিতার বয়স ভাই দেওয়া আছে, পিতার বয়স 44 বছর, তার মানে এখানে পিতার বয়স বসাই দাও, 44 ডিভাইডেড বাই এস ইকুয়াল টু 11 ডিভাইডেড বাই 4। এখন এস এর মান বের করো, এস এর মান তাহলে দেখো 44 ইনটু 4 ডিভাইডেড বাই 11, তাহলে দেখো এখান থেকে কত আসতেছে ভাই 11, আমাদের 4 চলে আসতেছে, 4 4 16 চলে আসতেছে, তার মানে পুত্রের বয়স হচ্ছে 16। পুত্রের বয়স কত পাইলাম, পুত্রের বয়স পাইছে 16। তাহলে দেখেন পিতার বয়স কত প্রশ্নে দেওয়া আছে 44, আর পুত্রের বয়স কত পাইলাম ভাইয়া 16, তার মানে আমাদের কত আসতেছে 4 6 10 হাতে 1 আমাদের 4 5 আর 1 6, তার মানে 60 বছর। সো 60 বছর কোথায়, ফ্যান্টাস্টিক ভাবে ডি নাম্বারটা রাইট आंसर। ফ্যান্টাস্টিক ভাবে কি ভাইয়া ডি নাম্বারটা রাইট आंसर, 60 বছর, ডি নাম্বারটা রাইট आंसर 60 বছর। সবাই একটু দ্রুত বলেন দেখি ক্লিয়ার কিনা, সবাই একটু দ্রুত বলেন। এই ম্যাথটা বারবার বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় চলে আসে, পিতা পুত্র এবং চাকরির পরীক্ষাতেও আসে, বিসিএস এও আসে, খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ। সবাই একটু বলেন দেখি ক্লিয়ার কিনা ভাইয়া। হ্যাঁ এই তো ডি নাম্বার, সবাই 60 বছর বলে ফেলছো। ওকে ধন্যবাদ, সবাই ঠিক করছো। ওকে, সো চলো তাহলে আমরা নেক্সট প্রশ্নে চলে যাবো। সো বারবার করে বলতেছি যেগুলো 3 স্টার করে দাগাই দিচ্ছি, এই ম্যাথগুলো একটু স্ক্রিনশট দিয়ে রাখবা, বারবার করে প্র্যাকটিস করবা। এই ম্যাথগুলো খুবই গুরুত্বপূর্ণ ভাইয়া কিন্তু প্রশ্ন ব্যাংকটা অ্যানালাইসিস করে তোমাদেরকে দাগাই দিচ্ছি। ওকে আচ্ছা, সো চলো। আর যারা এখনো আমাদের হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি নিচ্ছ কিন্তু প্রশ্ন ব্যাংক কালেক্ট করো নাই, দ্রুত প্রশ্ন ব্যাংক কালেক্ট করে ফেলিও ভাইয়া। শেষ মুহূর্তের পড়াটা যত তুমি গুছানো ভাবে নিতে পারবা, তত তোমার চান্স পাওয়ার আলটিমেটলি হচ্ছে সম্ভাবনাটা অনেক বেড়ে যাবে। ঠিক আছে, শেষ মুহূর্তে যত এলোমেলো পড়বা তত তোমার আলটিমেটলি ঝামেলা লেগে যাবে। ওকে, সো তোমাকে এখন পড়তে হবে কাট টু কাট, যে ভাই আলটিমেটলি আমার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রস্তুতি নিচ্ছি বি ইউনিট থেকে, মানবিক বিজ্ঞান শিক্ষার্থী। সো আমি বি ইউনিটের প্রশ্নটা কিরকম হয় কিভাবে বুঝবো, প্রশ্ন ব্যাংক পড়তে হবে, বেশি করে প্রশ্ন ব্যাংক পড়ো। আলটিমেটলি দেখবা যে তুমি প্রশ্ন প্যাটার্ন একদম এ টু জেড ক্লিয়ার হয়ে যাবে। কোন সাবজেক্টে কোন জায়গা থেকে বেশি প্রশ্ন আসে তুমি নিজেই বলতে পারবা, কারো সাহায্য চাইতে হবে না যে ভাই আমাকে একটু বলেন না এটার জন্য কি পড়বো, তুমি নিজেই নিজের সাজেশন বানাইতে পারবা। ওকে, সো যারা এখনো বই কালেক্ট করোনি দ্রুত বই কালেক্ট করো, বেশি দিন আর সময় নাই, যাতে করে এই শেষ মুহূর্তের একদম প্রিপারেশনটা 100তে রূপান্তর করতে পারো। ওকে, সো চলো দেখো নেক্সট প্রশ্নটা কি বলা আছে ভাই। নেক্সট প্রশ্নটা বলা আছে একটি স্কুলে শিক্ষার্থীদের সমাবেশের সময় 10 12 ও 16 সারিতে সাজানো আছে। ঠিক আছে, শিক্ষার্থীদের সাজাইছে হচ্ছে 10 12 এবং 16টা সারিতে আলটিমেটলি সাজানো আছে। ওই স্কুলে কমপক্ষে কতজন ছাত্র আছে, এটা কিভাবে বলবা বলো ভাইয়া। আবার কোনটারে আবার, আচ্ছা কোনটা আবার বুঝলাম না ভাইয়া, কোনটা আবার বলবো, কোনটা আবার। আচ্ছা যখন প্রশ্ন করবে না তখন পুরোটা প্রশ্ন করবা, কমেন্টে পুরোটা প্রশ্ন করবা যে ভাই কোন জিনিসটা আবার। তুমি যদি নাম বুঝতে পারো, প্রশ্নের নাম্বার দেওয়া থাকে, তুমি বলবা যে 10 নম্বর প্রশ্নটা আবার বুঝাই দেন। ঠিক আছে, সো এইভাবে নাম্বার উল্লেখ করে বলবা, না হলে আলটিমেটলি বোঝাটা একটু টাফ হয়ে যায়। ঠিক আছে, কোনটা ঝামেলা বলো তো দেখি, কোনটা ঝামেলা বলো। সো দেখেন এখানে কি বলছে যে ভাই একটি স্কুলে শিক্ষার্থীদের সমাবেশে 10 12 16 সারিতে সাজানো আছে, কমপক্ষে কতজন ছাত্র আছে। এটা কনসেপ্টটা কি দেখেন, এই যে তোমরা বাংলা প্রশ্ন আসলে যে ভাই বাংলা লেখা থাকলেই আমাদের মাথা ঘুরে যায়, সো আলটিমেটলি দেখেন এরকম যদি থাকে যে ভাই এত সারিতে সাজানো আছে, ছাত্র সংখ্যা কত, জাস্ট কি করবা, জাস্ট এই সংখ্যাগুলো লসাগু করে দিবা, এটাই হচ্ছে উত্তর। জাস্ট সংখ্যাগুলো লসাগু করে দিবা, তাহলে দেখো লসাগু করো, তার মানে 10 12 16 2 দ্বারা প্রথমে সবগুলাতে যাচ্ছে, 5 দুগুণ 10 6 দুগুণ 12 8 দুগুণ 16, তারপরে আবারও 2 দ্বারা যাচ্ছে 5 3 4, তারপরে দেখো আর কিছু যাচ্ছে না, তার মানে দেখো এখন গুণ করে দাও, 2 দুগুণ 4, তারপরে 4 5 20 20, তাহলে 20 এর সাথে আমাদের 3 করলে আলটিমেটলি কত আসবে 20 * 3, তার মানে আমাদের 3 দুগুণ 6 60 চলে আসবে, 60 এর সাথে 4 গুণ করে দাও, তার মানে 0 4 6 24, তার মানে 240 চলে আসবে। 240 কোথায় আছে, ফ্যান্টাস্টিক ভাবে সি নাম্বারটা রাইট आंसर। সো এরকম যদি বলা থাকে একটা বিদ্যালয়ের আলটিমেটলি শিক্ষার্থী এত সারিতে সাজানো আছে, কমপক্ষে কতজন ছাত্রী আছে, জাস্ট খালি আলটিমেটলি তোমরা কি করবা, লসাগু করে দিবা, লসাগু করলে যেটা থাকবে সেটাই হচ্ছে উত্তর। সবাই বুঝতে পারছি কিনা বলো তো দেখি ভাইয়ারা, সবাই 100% ক্লিয়ারলি বুঝতে পারলাম কিনা। এই তো সবাই অ্যানসার করে ফেলছো, সি নাম্বার। আচ্ছা 9 নাম্বারটা বুঝতে পারো নাই, 9 নাম্বারটা আরেকবার, ঠিক আছে আমি বলতেছি, সমস্যা নাই, ঠিক আছে এভাবে বলবা। তোমার কথা হচ্ছে যে ভাই আমি এখানে শিখতে আসছি, লজ্জা শরম বাদ দিয়ে তোমরা আলটিমেটলি সবাই
বলবা, কোনো কিছু বুঝতে অসুবিধা হলে বলবা, আমি 1000 বার বুঝাইতে রাজি আছি, বাট তোমরা আমি রিকোয়েস্ট করবো যাতে কোনো কনসেপ্ট ক্লিয়ার না করে ক্লাস থেকে তোমাদেরকে বের হতে হয় এরকম কোনো সিচুয়েশন ক্রিয়েট করবে না, ঠিক আছে? সো আলটিমেটলি তোমাকে বুঝতেই হবে, তুমি বুঝো নাই বলবা যে ভাই আমি বুঝতে পারি নাই, আবার একটু বলে দেন। সো আমি আবার বলতেছি, সমস্যা নাই। দেখো, সো যারা যারা বুঝে গেছেন তাদের কাছে একটু দুঃখ প্রকাশ করতেছি, আপনাদেরই একটা ফ্রেন্ড বুঝে নাই, দুইটা ফ্রেন্ড। সো আলটিমেটলি আমি আবার রিপিট করতেছি। দেখো, পিতা পুত্রের যদি অনুপাত দেওয়া থাকে, দেখো এখানে পিতার বয়স দেওয়া আছে 44 বছর এবং পিতা এবং পুত্রের বয়সের সমষ্টি কত। তাহলে দেখেন, পিতার বয়স তো আমরা জানি, সমষ্টি মানে কি ভাই? সমষ্টি দুইজনের বয়সে জাস্ট যোগ করে দিব। সমষ্টি মানে কি? যোগ। অন্তর মানে কি? বিয়োগ। সো বাংলা ভাষা বুঝতে হবে, সমষ্টি মানে কি? যোগ, অন্তর মানে বিয়োগ। আচ্ছা ভাই, পিতার বয়স তো 44 বছর দেওয়াই আছে, তাহলে যোগ। এখন যোগ কি করব? এই হোয়াট চিহ্ন। দেখো, পুত্রের বয়স দেওয়া নাই, সো পুত্রের বয়স আমাকে বের করতে হবে। সো দেখেন, পিতা ও পুত্র, পিতাকে আমরা ফাদার এফ দ্বারা প্রকাশ করলাম, পুত্র সন এস দ্বারা প্রকাশ করলাম, তাহলে এটার অনুপাত দেওয়া আছে। তার মানে দেখেন, এফ ডিভাইডেড বাই এস, এই অনুপাতটাকে আমরা বলতে পারবো না 11 ডিভাইডেড বাই 4। তাহলে দেখো, এফ এর বয়স অর্থাৎ পিতার বয়স দেওয়া আছে, তার মানে 44 ডিভাইডেড বাই এস, এই এস এর মানই বের করব 11 ডিভাইডেড বাই 4। তাহলে আর গুণ করে দাও ভাই, ইকুয়াল থাকলে আর গুণ করা যায়। তার মানে দেখেন, এই যে এস ইন্টু 11 ইকুয়াল টু 44 ইন্টু 4। তাহলে দেখেন, এই যে এস এর মান বের করবো, এই 11টা গুণ অবস্থায় আছে, নিচে পার করে দাও, ভাগ হয়ে যাবে। তার মানে 11 আমাদের হচ্ছে 44 ইন্টু 4 ডিভাইডেড বাই আমাদের কত আসবে ভাইয়া? 11। তার মানে দেখেন, এই যে 11 দ্বারা 44 কে কাটো, 11 দ্বারা 44 কে কাটলে আমাদের কত আসবে? 4 দ্বারা 4 কে গুণ করো, 4 4 16। তার মানে এখানে পাইলাম হলো 44, প্রশ্নে দেওয়াই আছে, এটার সাথে 16 যোগ করে দিব, তাহলে 0 5 6 60 বছর। সো আমাদের ফ্যান্টাস্টিক ভাবে ডি নাম্বারটা রাইট অ্যান্সার। ওকে, বুঝতে পারছেন? বলেন তো দেখি, বোঝা গেছে কিনা? সবার ক্লিয়ার কিনা বলো? সবার ক্লিয়ার কিনা ভাইয়া বলো তো দেখি? হ্যাঁ, 9 নাম্বারটা, হ্যাঁ আমি বুঝাইছি ভাইয়া, এখন বলো 9 নাম্বারটা বলো, এখন ক্লিয়ার কিনা? 9 নাম্বারটা বলেন এখন ক্লিয়ার কিনা? 9 নাম্বারটা বলেন তো দেখি ভাইয়া, এখন ক্লিয়ার কিনা? 9 নাম্বারটা বলেন এখন ক্লিয়ার কিনা? ওকে, এখন বলেন ক্লিয়ার কিনা? এখন বলেন যে ভাইয়া 9 নাম্বারটা ক্লিয়ার কিনা, তাহলে আমরা নেক্সটে চলে যাবো। ওকে, আচ্ছা ক্লিয়ার। ওকে, ধন্যবাদ। চলো আমরা নেক্সটে চলে যাবো। নেক্সটে দেখো, এটা তো করে ফেলছি, জাস্ট লসাগু করবা, যেটা থাকবে সেটাই উত্তর। পরেরটা দেখো, পরেরটা কি বলতেছে ভাই? যে 60 লিটার মিশ্রণে, দেখো এই যে বাংলা ভাষণ কথা বেশি থাকলে তোমাদের মাথা ঘুরে, প্যারা নাই ভাই, আগে মনোযোগ দিয়ে ভেঙে ভেঙে পড়বা, কি বুঝাইতে চাচ্ছে সেটা একটু ফাইন্ড আউট করার চেষ্টা করবা। দেখো আমাদের কি বলছে যে ভাই 60 লিটার মিশ্রণে কেরোসিন ও পেট্রোলিয়ামের অনুপাত দেখো দেওয়া আছে, কেরোসিন এবং পেট্রোলিয়াম, কেরোসিন অনুপাত যেহেতু দেওয়া আছে, ক্রমটা খেয়াল রাখবে, প্রথমে কিন্তু কেরোসিন, তারপরে কিন্তু পেট্রোলিয়াম বলা আছে। তার মানে এটা হচ্ছে কেরোসিন, কে দ্বারা প্রকাশ করলাম, পি দ্বারা পেট্রোলিয়াম প্রকাশ করলাম। ওকে, তার মানে 7:3 দেওয়া আছে। ওকে, ওই মিশ্রণে আর কত লিটার পেট্রোলিয়াম যোগ করলে, তার মানে পি এর সাথে আর কতটুকু যোগ করলে মিশ্রণের অনুপাত হবে আমাদের হচ্ছে 3:7 হবে। ঠিক আছে, সো এই ম্যাথটা আমাদেরকে করতে হবে, এই ম্যাথটা ভাই আমাকে করতে হবে। তাহলে দেখেন, আগে আমরা পুরো মিশ্রণ যেহেতু দেওয়া আছে ভাই আমার 60 লিটার, পুরো মিশ্রণটা 60 লিটার, এখন আমাকে বের করতে হবে এই 60 লিটারের মধ্যে পেট্রোলিয়াম কতটুকু আছে আর কেরোসিন কতটুকু আছে, আর কেরোসিন কতটুকু আছে, এটা যদি জানতে পারি তাহলে কতটুকু পেট্রোলিয়াম বেশি মিশাইতে হবে সেটা আমাদের যেহেতু অনুপাত দেওয়া আছে, তাহলে আমরা সুন্দর মতো করতে পারবো। তাহলে দেখো, আমাদের এখান থেকে ভাই কেরোসিনটা আগে বের করবো, কেরোসিন আগে বের করবো, তারপরে আমরা পেট্রোলিয়াম বের করবো। সো মোট মিশ্রণ কত দেওয়া আছে ভাই? 60 লিটার। মোট মিশ্রণ কত দেওয়া আছে? আমাদের 60 লিটার দেওয়া আছে। ওকে, তার মানে দেখো, মোটের 60 ইনটু, যেহেতু কেরোসিন বা পেট্রোলিয়াম যেটাই বের করে না কেন, তোমাকে মোটের সাথে গুণ করে দিতে হবে কত? অনুপাতটা দেখো কত দেওয়া আছে, 7/3। তার মানে উপরে থাকবে যারটা বের করবে তারটা। কেরোসিনের অনুপাত কত দেখো ভাই? কেরোসিনের অনুপাত হচ্ছে 7, উপরে থাকবে আমাদের হচ্ছে কেরোসিন, যারটা বের করবা তারটারই অনুপাত থাকবে, আর নিচে ডিভাইডেড বাই দুইটার অনুপাতের যোগফল। তাহলে 7 আর 3 কত হবে? 10। তার মানে দেখেন, এটা হচ্ছে আমরা যার বের করব তার, দেখো আমি বাংলা করে লিখে দিচ্ছি, যার বের করব তার, আর এখানে কি ভাই? দুইটার যোগফল, অনুপাতের যোগফল। তুমি এভাবে চাইলে আমরা কেরোসিনটা বের করছি, তুমি পেট্রোলিয়ামটাও বের করতে পারো। ঠিক আছে, তো দেখেন এখানে কাটাকাটি করেন যে ভাই 0 কাটা, আমাদের হচ্ছে 6 7 42, তার মানে আমাদের 42 লিটার আসতেছে কত? কেরোসিন, অর্থাৎ কে এর মান আসতেছে ভাই 42, ওকে, বুঝলাম। এখন আলটিমেটলি আমরা কি যখন পেট্রোলিয়াম বের করবো তখন আবার এই নিয়মে করবো? দরকার নাই ভাই, আমার যেহেতু মোট দ্রবণ দেওয়া আছে কত ভাই? আমাদের হচ্ছে 60 লিটার। তাহলে আমার কেরোসিন বের হয়েছে, এখন এইটা থেকে কেরোসিনটা বাদ দিলে আমাদের কি হবে? আমাদের পেট্রোলিয়াম চলে আসবে। তাহলে দেখেন, আমরা পেট্রোলিয়ামটা বের করলে আমাদের এইভাবে আর ঐতিক নিয়মে করার দরকার নাই। তুমি যেহেতু মোট দ্রবণ দেওয়াই আছে 60 লিটার, তাহলে 60 থেকে তুমি আলটিমেটলি 42 বাদ দাও, তাহলে এটা পেট্রোলিয়াম থাকবে। তাহলে দেখো এখানে কত আসছে? 8 হাতে 1 5 আর 5 6, তার মানে 18 লিটার। তার মানে আমাদের দেখেন পেট্রোলিয়াম কত পাইলাম আমরা? 18 লিটার, আর কেরোসিন কত পাইলাম আমরা হচ্ছে
42 লিটার। এখন দেখো তোমাকে পরে এতটুকু আমরা এই যে উপরের পার্টটা জাস্ট খালি করে ফেললাম, দেখো প্রশ্নের ডিভাইডেড করে, দেখো আমরা প্রথমের লাইনটা যেটা ছিল সেই পার্টটা করে ফেলছি। এখন আমরা পরের লাইনে আসবো। দেখো পরের লাইনটা কি বলছে ভাইয়া, ওই মিশ্রণে আর কত লিটার পেট্রোলিয়াম মিশালে, ওই মিশ্রণে আর কত লিটার পেট্রোলিয়াম মিশালে অনুপাত হয়ে দাঁড়াবে 3:7। তাহলে দেখেন আমাদের পেট্রোলিয়াম বের করতে বলছে। তাহলে দেখেন কত লিটার পেট্রোলিয়াম, কত ছিল ভাই, পরেরটা ছিল না পেট্রোলিয়াম পরেরটা, তার মানে দেখেন কেরোসিন ডিভাইডেড বাই আমাদের পেট্রোলিয়াম পি, আমাদের অনুপাত দেওয়া আছে কত ভাই, 3/7 এটা দেওয়া আছে। এখন কত লিটার আরো এক্সট্রা যুক্ত করতে হবে, তার মানে দেখেন আমাদের এখন আলটিমেটলি আমরা কেরোসিনটা কত বাই করছি 42 লিটার, তাহলে 42 লিটার বসাই দাও। পি পেট্রোলিয়ামের মান কত বাই করছি ভাই, পেট্রোলিয়ামের হচ্ছে 18, তাহলে 18 সাথে আরো একটা কিছু যুক্ত করতে হবে, ধরো আমরা এক্স পরিমাণ যুক্ত করব, 18 সাথে আমাকে আরো যুক্ত করতে হবে পেট্রোলিয়াম, তাহলে আমরা এক্স পরিমাণ যুক্ত করলাম, সো এই এক্স এর মানই বের করতে হবে, তার মানে 3/7। এখন জাস্ট খালি আর গুণ করে দাও ভাই, এখন জাস্ট আর গুণ করে দাও, তাহলে দেখো আলটিমেটলি আর গুণ করে দিলে কত আসবে, এখান থেকে যদি আমরা আর গুণ করে দেই তাহলে এখান থেকে আমরা মানটা পেয়ে যাব। তাহলে দেখেন এইখান থেকে আমরা যদি মান নির্ণয় করতে যাই তাহলে 18 সাথে তুমি 3 গুণ করে দাও, তার মানে 3 * 24, 4 হাতে 2, 3 3 4 5, তার মানে 54 আসতেছে। তার মানে দেখেন এখানে আসতেছে কত ভাইয়া, 54 মাইনাস আমাদের হচ্ছে 3x, আর 42 এর সাথে তুমি যদি 7 গুণ করে দাও তাহলে আমাদের কত আসবে ভাইয়া, 7 × 2 = 14, 4 হাতে 1, 27 আমাদের কত, 3 × 7 = 4, 7 28 আর 1 29, তার মানে 294 চলে আসতেছে। তাহলে ইকুয়াল টু কত ভাই, 294। তাহলে দেখেন এখান থেকে ভাই আমাকে জাস্ট মানটা বের করতে হবে, এখান থেকে কি করতে হবে, মাইনাস দিছি কেন, প্লাস হবে, ঠিক আছে। সো দেখো এখান থেকে 3x, তার মানে দেখেন এখানে আলটিমেটলি 294 মাইনাস 54 হবে, যেটা থাকবে, অতএব আমরা x যেটা বের করব এটাকে জাস্ট আমরা 3 দ্বারা ভাগ করে দেব, তাহলেই উত্তর চলে আসবে। সবাই একটু দ্রুত অ্যানসার করার ট্রাই করেন, দেখি কত আসে। সবাই বলো দ্রুত দেখি সবার আগে কি অ্যানসার করতে পারো, একদম প্রসেসটা খুব সুন্দর মতো। এই তো সবাই বলছে যে ভাই 80 লিটার, হ্যাঁ এটাকে ক্যালকুলেশন করলে আমরা জাস্ট খালি গুণ করে দিবা, গুণ করে কি করবা, প্রথমে বিয়োগ করে ভাগ করলে আমাদের 80 লিটার চলে আসবে। সবার ক্লিয়ার ভাইয়া? দেখো এই প্রশ্নটাও কিন্তু একটু পেঁচানো প্রশ্ন যদি খুব কঠিন হয়ে যায় বা প্রশ্ন যদি একটু স্ট্যান্ডার্ড করে তাহলে এই টাইপের একটু বড় টাইপের ম্যাথ চলে আসে পরীক্ষায়। তো সবাই একটু বলেন তো দেখি ক্লিয়ার কিনা ভাইয়া। ভাই মাথা ঘুরতেছে, মাথা নাই। দেখো আলটিমেটলি দেখো প্রশ্ন প্যাটার্ন কিরকম থাকে, প্রশ্ন কিন্তু সবসময় স্ট্যান্ডার্ড থাকে। ধরো তোমার যদি 20টা প্রশ্ন আসে ম্যাথ থেকে, সো 20টার মধ্যে তোমার দেখা গেছে যে মোটামুটি সহজ টাইপের থাকবে 7 থেকে 8টা, একদম মনে করো মোটামুটি সহজ, তারপরে একটু কঠিন থাকবে মনে করো 4 থেকে 5টা, আর একটু একদম এক্সট্রিম লেভেলের কঠিন থাকবে 3 থেকে 4টার মতো প্রশ্ন, যেখানে তোমাকে সময় বেশি ইনভেস্ট করতে হবে, ঠিক আছে। সো এখন কথা হচ্ছে যে ভাই আমরা পরীক্ষা কোন পদ্ধতিতে দিব। আমি সব সময় বলি পরীক্ষা তোমরা সব সময় 3 স্টেপে দিবা। কয় স্টেপে? 3 স্টেপে। ধরো তোমার প্রথম ম্যাথ প্রশ্নে 1 থেকে 20 নাম্বার পর্যন্ত আছে, 1 থেকে 20 নাম্বার পর্যন্ত আছে। অনেকেই টিক নিয়ে যায় যে ভাই ম্যাথ যেহেতু করতেছি আমাকে প্রথমটা যতই বড় থাকুক না কেন আমি প্রথমটা অ্যানসার করবই করব না, এরকম করা যাবে না। তুমি যখন দেখবা 3 স্টেপে, প্রথম স্টেপে তুমি দেখবা যে ভাই তুমি এক দেখায় যেগুলো অ্যানসার পারতেছো বা যেগুলো ছোট ছোট ক্যালকুলেশন সেগুলো দেখাই ফেলবা। দ্বিতীয় দেখায় তার থেকে একটু ছোট ক্যালকুলেশন, তৃতীয় দেখায় বড় বড় ক্যালকুলেশন। ধরো তুমি প্রথম ম্যাথটাই ধরো এটা পরীক্ষায় চলে আসছে, প্রথম ম্যাথটাই এটা তুমি পারবা, তোমার কনফিডেন্স আছে তুমি পারবা, কারণ এই টাইপের ম্যাথ তুমি সমাধান করাইছো, তোমাদের ক্লাসে মুন্না ভাইয়া সমাধান করাই দিছি, তুমি পারবা। বাট তবুও প্রথম অ্যাপ্রোচে এই ম্যাথটা করবে না, কিন্তু তুমি প্রথম দেখায় এই ম্যাথটা যতই পারো না কেন, যেহেতু বড় ক্যালকুলেশন একটু স্কিপ করে ছোট ক্যালকুলেশনগুলো আগে করে ফেলবা। তারপরে যখন 1 থেকে আলটিমেটলি 80 পর্যন্ত, যেহেতু জাহাঙ্গীরনগরে 80টা প্রশ্ন থাকে, তো 80 পর্যন্ত শেষ করে ফেলবা, তারপর আবার হচ্ছে তুমি 1 থেকে রিপিট আসবা। এতে করে কি হবে জানো, এতে করে আলটিমেটলি তোমার টাইম ম্যানেজমেন্ট ঠিক থাকবে। বুঝাইতে পারছি? সবার ক্লিয়ার ভাইয়া? ওকে 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 ওকে। সো চলো নেক্সটে চলে যাবো। দেখেন নেক্সটে কি বলা আছে। নেক্সট প্রশ্নটা দেখেন তো, বেতন 5% বৃদ্ধি পাওয়ায় মনিরের বেতন 2000 টাকা বৃদ্ধি পেল। তার মানে দেখেন বেতন 5% বৃদ্ধি পাওয়ায় মনিরের বেতন 2000 টাকা বৃদ্ধি পেল, তার বেতন আগে কত ছিল। তাহলে দেখেন ধরো আলটিমেটলি 5% বৃদ্ধি পেয়ে গেছে, 5% বৃদ্ধি পেয়ে কত হয়েছে 5%। দেখো এগুলো অনেক সহজ জিনিস, দেখো এই একটু আগে তোমাদের মাথা ঘুরেছে না, এটা আলটিমেটলি মাথা ঠিক হয়ে যাবে। দেখো এগুলো জাস্ট খালি মুখে মুখেই সমাধান করতে পারো। 5% বৃদ্ধি পেয়ে কত ভাই, 5% বৃদ্ধি পেয়ে 2000 টাকা, 5% বৃদ্ধিতে 2000 টাকা বৃদ্ধি পাইছে। এখন মূল আগের বেতন, ওর অরিজিনাল বেতন কত ছিল, তাহলে 1% কত হবে ভাই, আলটিমেটলি 2000 ডিভাইডেড বাই 5। তাহলে আগে পার্সেন্টেজ যেহেতু, তার মানে 5% বৃদ্ধি পাইছে মানে কি, আগে ধরো 100% ছিল, পার্সেন্টেজ মানে তোমাকে প্রাথমিক অবস্থায় ধরে নিতে হবে 100%, তাই না। পার্সেন্টেজ মানে প্রাথমিক অবস্থা কত ছিল 100%, ওইটা থেকে বেড়ে 105%-এ তোমার এত টাকা বৃদ্ধি পাইছে, তার মানে ওই আগের ভার্সনে চলে যেতে হবে 100%-এ। তাহলে দেখো ওই শতকরা যেহেতু, তার মানে 100%-এ বৃদ্ধি পাবে কত ভাই, তাহলে 2000 × 100 ডিভাইডেড বাই 5। তাহলে দেখো এখানে কত আসতেছে, 5 বিশং 100, 2 দুগুণ 4, 1 2 3 4, 4টা শূন্য, 4টা শূন্য,
3 4, তার মানে এত টাকা। ওর বেতন অরিজিনাল কত ছিল ভাই? একক দশক শতক হাজার, 40,000 টাকা। 40,000 টাকা, এই নাম্বারটা রাইট আনসার। বুঝাতে পারছি? এই নাম্বারটা রাইট আনসার, 40,000 টাকা। বি হবে না, বি হবে না, এই নাম্বারটা রাইট আনসার, এই নাম্বারটা রাইট আনসার, 40,000 টাকা। 40,000 টাকা হবে, 40,000 টাকা। ওকে, সবার ক্লিয়ার কিনা বলেন? সবার ক্লিয়ার কিনা বলেন? একদম ঐতিক নিয়মে, একদম ঐতিক নিয়মে ভাই, একদম ঐতিক নিয়মে। জাস্ট খালি দেখবা আর করে ফেলবা, দেখবা আর করে ফেলবা। ওকে, সবার ক্লিয়ার? সবার ক্লিয়ার কিনা বলেন? সবার ক্লিয়ার কিনা? এই তো সবাই পারছো, এ নাম্বার, এ নাম্বার, এ নাম্বার। ওকে, ধন্যবাদ। সো চলো তাহলে আমরা নেক্সটে চলে যাব। তাহলে কি করব? নেক্সটে চলে যাব। সো নেক্সটে দেখেন, এই যে আবারও পার্সেন্টেন্সের ম্যাথ। সো দেখেন, শতকরা ভাই খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। শতকরা, শতকরা থেকে একটা প্রশ্ন ইনশাআল্লাহ কমন পাবা। শতকরা, শতকরা ভেরি 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 ইম্পর্টেন্ট টপিক, শতকরা। ঠিক আছে, সো এটা ভালো মতো খেয়াল করো। দেখো কি বলছে যে ভাইয়া যদি তেলের মূল্য 25% বৃদ্ধি পায়, যদি তেলের মূল্য 25% বৃদ্ধি পায়, তবে তেলের ব্যবহার শতকরা কত পার্সেন্ট কমালে, কত পার্সেন্ট কমালে তেল বাবদ ব্যয় বৃদ্ধি পাবে না। তার মানে তুমি আলটিমেটলি তেলের মূল্য বৃদ্ধি পেয়ে গেছে কত পার্সেন্ট? তেলের মূল্য 25% বৃদ্ধি পাইছে। দেখো এই প্রশ্নটা একটু মানে ভাষাগত দিক থেকে পেঁচানো, ভাষাগত দিক থেকে পেঁচানো। ওকে, দেখো তেলের মূল্য বৃদ্ধি পাইছে হচ্ছে 25% পায়, তবে তেল ব্যবহারে শতকরা কত কমালে, শতকরা কতটুকু এখন কমাইতে হবে সেটাই তোমাকে আলটিমেটলি কি কত পার্সেন্ট কমাইতে হবে। দেখো আলটিমেটলি আমরা ধরো 100% আগে করতাম, পরবর্তীতে 125 হয়ে গেছে। তার মানে এই 25 টাকা দিয়ে আমাকে কতটুকু এক্সট্রা পরিমাণ তেল কিনতে হচ্ছে ওইটাই বের করতে হবে। সো এক্সট্রা যে আমরা 25% বেড়ে গেছে, ধরো 25 টাকায় আমাদের কতটুকু তেল কিনতে হবে সেটা আমাকে বের করতে হবে। ঠিক আছে, সেটা আমাকে বের করতে হবে। ওকে, সো দেখেন ধরেন আমরা 100 লিটার তেল কিনতাম আগে। দেখো আমি একদম সহজভাবে বুঝাচ্ছি। ধরো আগে 100 লিটার তেল কিনতাম 100 টাকা দিয়ে, পরে 25% যেহেতু পাচ্ছে ওই 100 লিটারই কিনতে হচ্ছে ভাই 125 টাকা দিয়ে। তার মানে দেখেন 125 লিটার তেল কিনতেছি আমরা কত ভাইয়া? আমাদের 100 টাকা দিয়ে। আগে কিনতাম 100 টাকায় 100 লিটার তেল। ঠিক আছে, 100 লিটার। তাহলে আমাকে 1 টাকায় কত আসতেছে ভাই? 100 ডিভাইডেড বাই 125। আবার এখন আমাকে এই যে 25 টাকায়, 25 যেহেতু বৃদ্ধি পাইছে, এই 25 টাকায় কতটুকু আমরা আলটিমেটলি পাবো সেটাই বের করতে হবে। তার মানে অতটুকুই আলটিমেটলি তেল ব্যবহার ব্যয় আমাদেরকে কমাইতে হবে। তাহলে দেখেন 100 ইন্টু 25 ডিভাইডেড বাই 125। তাহলে দেখেন 4 25 5 25 100, 4 25 100, তারপরে আলটিমেটলি আমাদের 5 থাকবে, তারপরে 5 20 100, তাহলে আমাদের 20 শতকরা 20%। সো আমাদের এ নাম্বারটা ফ্যান্টাস্টিক ভাবে রাইট আনসার। দেখছো এ নাম্বারটা ভাই ফ্যান্টাস্টিক ভাবে রাইট আনসার। সবার ক্লিয়ার কিনা ভাইয়া বলো তো দেখি? সবার ক্লিয়ার ম্যান শ্যাম্পু কিনা? সবার ক্লিয়ার ম্যান শ্যাম্পু কিনা? এই তো সবাই আনসার করে ফেলছো যে ভাইয়া এ নাম্বার অর্থাৎ আমাদের 20%। কি ভাইয়া? 20% হচ্ছে রাইট আনসার, 20% হচ্ছে রাইট আনসার। ওকে, এই তো জোস, ধন্যবাদ। সো এই টাইপের ম্যাথগুলো ভাষাগত দিক থেকে কঠিন হলেও কিন্তু ম্যাথ সমাধান করতে খুব কম সময় লাগে। জাস্ট খালি তোমাকে কনসেপ্টটা বুঝতে হবে। কি করতে হবে ভাইয়া? জাস্ট কনসেপ্টটা বুঝতে হবে। ওকে, আচ্ছা সো চলো নেক্সটে চলে যাবো আমরা, নেক্সটে চলে যাবো আমরা। চলো দেখো নেক্সটে কি বলছে, নেক্সটে কি বলছে? এই তো অনেক জোস একটা ম্যাথ। ঠিক আছে, জোস একটা ম্যাথ। দেখেন কি বলছে যে ভাই একটি পরীক্ষায় পরীক্ষার্থীরা 80% গণিত এবং আমাদের 70% বাংলায় পাশ করে। তার মানে দেখেন এটা ম্যাথ, তার মানে এম এ ম্যাথ পাস করছে 80%, আমাদের হচ্ছে 70% বাংলায় পাশ করছে। ওকে, তাহলে দেখেন উভয় বিষয়ে পাশ করলো, উভয় বিষয়ে পাশ করছে আবার 60%, উভয় বিষয়ে পাস, তার মানে বোথ বিষয়ে পাশ করছে কত? 60%। এখন উভয় বিষয়ে শতকরা কত ফেল করছে, শতকরা কত ফেল করছে, শতকরা কত ফেল করছে। তাহলে দেখো আমরা একটু চিত্র দিয়ে বুঝি যে ভাইয়া ধরো এটা ম্যাথের ঘর, এটা হচ্ছে বাংলার ঘর, আর এতটুকু অংশ কি উভয় বিষয়ে পাস করছে। ঠিক আছে, সো উভয়ের মানটা দেওয়া আছে কত ভাই? 60%। উভয়ের মানটা কত দেওয়া আছে? 60%। ম্যাথে দেওয়া আছে 80%, বাংলায় দেওয়া আছে 70%। এখন তোমাকে এইখান থেকে বের করতে হবে যে ভাই আলটিমেটলি আমার উভয় সাবজেক্টে ন্যূনতম একজন পাস করছে কে? ন্যূনতম একজন পাস করছে। দেখো এটা একটু ভাষাগত ভাবে বুঝতে হবে, ন্যূনতম একজন। সো দেখো ন্যূনতম একটা বিষয়ে যদি পাস করে তাহলে আমরা ন্যূনতম একটা বিষয়ে পাস করলো কতজন সেটা আগে বের করবো। একটা বিষয়ে পাস করেছে, দেখো পাস করেছে ভাই আলটিমেটলি এইটা আর এটা যোগ করে দিব। আবার যেহেতু এইটা উভয়টাতেই ছিল, এতটুকু অংশ উভয়টাতে ছিল, ওইটা মাইনাস করে দিতে হবে। তাহলে যোগ করতে হবে কত ভাই? 80 প্লাস 70, 80 প্লাস 70 যোগ করলাম। এখন মাইনাস, যেহেতু এই দুইটা অংশ সেম, এটা তো আছে এটা তো আছে, তাহলে এটা মাইনাস করে দিতে হবে। মাইনাস কত? 60। তাহলে দেখো এখানে কত আসতেছে ভাইয়া? 15, 150 মাইনাস 60, তাহলে আলটিমেটলি শূন্য চলে আসতেছে আমাদের এখানে 6, আমাদের 4 5 9 হাতে 1, তাহলে 90 চলে আসতেছে। তাহলে দেখেন
মানে ন্যূনতম একটা সাবজেক্টে পাস করছে 90 জন বা 90% আমরা বলতে পারবো, যেহেতু সব জায়গায় পার্সেন্ট বলা আছে তার মানে পার্সেন্ট। তার মানে ন্যূনতম একটা বিষয়ে পাস করলো কতজন ভাই? আমাদের 90, আমাদের 90% পাস করছে। তাহলে উভয় বিষয় কতজন ফেল করছে ভাই? উভয় বিষয় কতজন ফেল করছে এটাই তোমার কাছে চাইছে, উভয় বিষয় কতজন ফেল করছে। তাহলে দেখেন আমাদের ধরেন 100%ই পাস আলটিমেটলি শতকরা, যেহেতু তার মানে প্রাথমিক অবস্থায় কত ধরবো 100%, ওইখান থেকে ন্যূনতম একটা সাবজেক্ট যারা পাস করছে এটা যদি বাদ দিয়ে দেই কত পার্সেন্ট পাস করছে? 10%, 90%। তাহলে দেখো ন্যূনতম এক সাবজেক্ট যদি পাস করছে, যদি এটা বাদ দিয়ে দেই তাহলে কোনো সাবজেক্টেই পাস করে নাই সেটা বের হয়ে যাবে। তার মানে আমাদের কত আসবে ভাই? এখান থেকে জাস্ট 100 থেকে 90 বাদ দিলে 10%। সো 10%, এটাই হচ্ছে আমাদের ফ্যান্টাস্টিক ভাবে রাইট আনসার। সেটা হচ্ছে আমাদের এ নাম্বারটা। বুঝতে পারছেন? সবার ক্লিয়ার কিনা? দেখে এটা একটু কঠিন টাইপের ম্যাথ, এটা একটু কঠিন টাইপের ম্যাথ। সবাই একটু বলেন যে ক্লিয়ারলি বুঝতে পারলাম কিনা। সবাই একটু বলেন দেখি ভাইয়ারা, ক্লিয়ারলি বুঝতে পারছি কিনা? সবাই একটু বলেন। এই তো এ 20% হবে না 10%। জান্নাত অ্যান্সার ঠিক করছো, তারপরে আয়েশা সিদ্দিকা অ্যান্সার ঠিক করছো। সবাই একটু বলো যে ভাইয়া ক্লিয়ার কিনা। হ্যাঁ, নাহিদ অ্যান্সার ঠিক করছো। ঠিক আছে, সো দেখো আমি আবারও বলতেছি, এটা যেহেতু একটু কঠিন, তার মানে দেখো আমার শিক্ষার্থী ম্যাথ এবং বাংলা দেওয়া আছে, ম্যাথ এবং বাংলা আমরা ঘরটা টেনে নিছি, যেহেতু আবার উভয় বিষয়ে পাস করছে তার মানে আলটিমেটলি আমাদের উভয় বিষয়ে আমরা ঘরটা দেখে নিলাম। ঠিক আছে, সো ন্যূনতম একটা সাবজেক্টে পাস করছে কেমনে বের করবো? যে ভাই দুইটাকে যোগফল করব, যোগ করে আমাদের এই যে উভয় অংশটা আছে না, সো এই উভয় অংশটা বাদ দিতে হবে, উভয় অংশটা বাদ দিতে হবে, যেটা আসবে সেটা থাকলো। এখন আলটিমেটলি মোট কত ছিল প্রাথমিক অবস্থায়? যেহেতু পার্সেন্টেজ তার মানে 100%, এইখান থেকে যদি আমরা ন্যূনতম একটা বিষয়ে যারা পাস করছে অতটুকু বাদ দিয়ে দেই তাহলে বাকি যেটা থাকবে ওরা কেউই কোনো সাবজেক্টেই আমাদের পাস করে নাই, সব বিষয়ে ফেল করছে, উভয় বিষয়ে ফেল। তাহলে আমাদের 10% হচ্ছে রাইট অ্যান্সার। ওকে, আচ্ছা ক্লিয়ার ক্লিয়ার, ওকে ধন্যবাদ। সো চলো নেক্সটে যাব, নেক্সটে যাব ভাইয়া, নেক্সটে দেখেন নেক্সটে দেওয়া আছে কি বলা আছে ভাই? দুইটা ক্রমিক পূর্ণ সংখ্যার বর্গের অন্তর, দুটি ক্রমিক পূর্ণ সংখ্যার বর্গের অন্তর দেওয়া আছে ভাইয়া 199। এখন বড় সংখ্যাটা কত? দেখো এটাও অনেক গুরুত্বপূর্ণ একটা কনসেপচুয়াল প্রশ্ন, সবাই একটু উত্তর করার ট্রাই করো। দুইটা ক্রমিক বলা আছে ভাই। ক্রমিক মানে কি? শুরুতেই বলছি, ক্লাস শুরুতেই বলছি, শুরুতেও একটা ক্রমিক ছিল। ক্রমিক মানে কি? একটার পরেরটা। ক্রমিক মানে কি ভাই? পরেরটা। দুইটা ক্রমিক, পরেরটা। ধরো দুইটা ক্রমিক, একটাকে ধরি যদি এ, তাহলে আরেকটা কি হবে? যে ভাই ক্রমিক যেহেতু তার মানে a+1, তার মানে ওইটার থেকে পরেরটা। এটার বর্গের অন্তর, দেখো অন্তর মানে কি ভাই? বর্গ, এটা একটা কিওয়ার্ড। অন্তর মানে কি ভাই? অন্তর মানে বিয়োগফল, মানে বড় থেকে ছোট করতে হবে। এটা বিয়োগ মানে কি? বড়টা মাইনাস ছোটটা করতে হবে, এইভাবে আমাকে অন্তর বের করতে হবে। আর বর্গ মানে কি ভাই? উভয় পাশে স্কোয়ার করে দিতে হবে। বর্গের অন্তর দেওয়া আছে 199 দেওয়া আছে, এখন তোমাকে মান বের করতে বলছে। তাহলে দেখো খুবই সিম্পল, যে ভাই অন্তর যেহেতু বলছে তার মানে আমরা a+1 স্কোয়ার মাইনাস a স্কোয়ার, তার মানে আমরা অন্তর বের করলাম। অন্তর বের করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে বড় মাইনাস ছোট করতে হবে, ছোট মাইনাস বড় না কিন্তু। ওকে, আচ্ছা যেহেতু এখানে +1 তার মানে এটাই অবশ্যই বড় হবে ক্রমিকের পরেরটা। এইটা ইকুয়াল টু কত দেওয়া আছে ভাই? 199। এখান থেকে মূলত আমাকে কি করতে হবে? এর মান বের করতে হবে। এর মানটা মানে বড় সংখ্যাই তো আলটিমেটলি আমাদের, দেখো বড় সংখ্যাটা কোনটা? এর মান বের করে এটার সাথে জাস্ট 1 যোগ করে দিলে আমাদের এটাই বড় সংখ্যা হয়ে যাবে, তাই না? সো দেখো এখন আমরা এটাকে সমাধান করব ভাই। এটা a+b হোল স্কয়ারের সূত্র বসাই দাও। a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার আবার মাইনাস a স্কয়ার ইকুয়াল টু আমাদের 199। তাহলে এই যে a স্কয়ার কেটে দাও, তারপরে 2a ইকুয়াল টু আসতেছে কত? এই -1 এই পাশে বার করে দাও, মাইনাস হয়ে যাবে, 198 হয়ে যাচ্ছে। তার মানে a ইকুয়াল টু 2 দ্বারা ভাগ করে দাও। 2 দ্বারা ভাগ করলে কত আসবে? আমাদের 2 দ্বারা ভাগ করলে আমাদের কত চলে আসতেছে ভাই? 99 চলে আসবে। সো আমাদের ফ্যান্টাস্টিক ভাবে সি নাম্বারটা রাইট অ্যান্সার। সবাই ক্লিয়ারলি বুঝতে পারছি কিনা বলো? সবাই ক্লিয়ারলি বুঝতে পারছি কিনা? অন্তর হলে বিয়োগ, হ্যাঁ ফারিয়া ঠিক আছে, অন্তর হলে বিয়োগ, সমষ্টি বললে যোগ। আর অন্তরে আরো একটা জিনিস খেয়াল রাখতে হবে যে ভাই অবশ্যই তোমাকে বড় থেকে ছোট বাদ দিতে হবে, ছোট থেকে বড় বাদ দেওয়া যাবে না। ওকে, ছোট থেকে বাদ দেওয়া যাবে না। তাহলে দেখেন 99 না কিন্তু অ্যান্সার, 99 না, সরি, এই দেখো 99 তো না ভাইয়া, 99 না, কারণ বড় সংখ্যাটা বের করতে বলছে। দেখছো এই যে আমি এইখানে বললামই 1 যোগ করতে হবে। তাহলে দেখেন আমাদের বড় সংখ্যাটা কত? প্রশ্ন মতে 1 প্লাস a, তাহলে এর মান আমরা পাইছি 99 প্লাস আমাদের 1, তার মানে আমাদের কত আসবে ভাই? 100। সরি, ডি নাম্বারটা হবে ফ্যান্টাস্টিক ভাবে রাইট অ্যান্সার। হ্যাঁ, ডি নাম্বার। এই কাজী নাহিদ ভুল করছো তোমরা হচ্ছে কারা ঠিক করছো? জান্নাত এবং স্বরবর্ণ ঠিক করছো। সরি, আলটিমেটলি আমরা হচ্ছে পরবর্তীতে 1 যোগ করি নাই। সবার ক্লিয়ার কিনা বলো? সবার ক্লিয়ার ম্যান শ্যাম্পু কিনা? দ্রুত বলেন ক্লিয়ার কিনা? এই তো ঠিক করছে পরে। ওকে, সো চলো দেখো
এই থেকে বোঝা যায় আলটিমেটলি তুমি পরীক্ষার হলে কনফিডেন্সের সহিত যেই অ্যান্সারটা বের করবা, ভুল অ্যান্সার যদি বের করো সেইটাও কিন্তু অপশনে থাকবে, সেটাও কিন্তু ভাইয়া অপশনে থাকবে। তুমি কনফিডেন্সের সহিত যেই অপশনটা তুমি বের করবা, সেটাও তোমার অপশনে থাকবে। সো বেসিক কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে এবং মাথা ঠান্ডা রেখে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে হবে। ওকে, বুঝাইতে পারছি? সো চলো, ক্লিয়ার। ওকে, সো চলেন আমরা নেক্সটে চলে যাবো। নেক্সট দেখো কি বলা আছে। নেক্সট দেখো, নিচের কোনটি আমাদের 10, 12, তারপরে হচ্ছে 14, 18, 19, 25 সংখ্যাগুলোর মধ্যক বের করতে বলছে ভাই। মধ্যক বের করা খুবই সহজ। দেখো আমাদের এখানে কয়টা সংখ্যা আছে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। তার মানে তুমি এই পাশে 2টা বাদ দিয়ে দাও, এই পাশে 2টা বাদ দিয়ে দাও। সো এই 2টা আছে না? দেখো এটা দুই পদ্ধতিতে করা যায় ভাইয়া। কি করা যায়? 2টা পদ্ধতিতে করা যায়। তাহলে দেখো এই 2টার জাস্ট খালি গড় নির্ণয় করবা। এই 2টার গড় করলে আমাদের মধ্যক চলে আসবে। গড় কেমনে করে? 2টা যোগ করে 2 দ্বারা ভাগ করবা। তাহলে 14 আর 18 যোগ করো, কত আসে? 22 এর 2, আমাদের হচ্ছে হাতে 1 2 আর একে 3, তাহলে 32কে তুমি যদি 2 দ্বারা ভাগ করো তাহলে 16 দুগুণ 32, তার মানে আমাদের আসতেছে 16। ফ্যান্টাস্টিক ভাবে ডি নাম্বারটা রাইট অ্যান্সার। এই সংখ্যাগুলোর অ্যান্সার কত হবে ভাই? অ্যান্সার হবে আলটিমেটলি মধ্যকটা হবে 16। মধ্যকটা কত হবে ভাই? 16। মধ্যকটা কত হবে? 16। বুঝতে পারছি? সবাই বলো দেখি ক্লিয়ার কিনা? 16 নাম্বার ডি। হ্যাঁ, এটা একদম সহজ একটা প্রশ্ন, ঠিক আছে? অথবা মধ্যকের একটা আমাদের সূত্র আছে, সূত্রটা একটু দেখে দেই যে ভাই মধ্যকের ফর্মুলাটা কি। মধ্যকের এইভাবে তুমি ফর্মুলা দিয়ে করতে পারো। সেই মধ্যকের ফর্মুলাটা কি ভাই? n/2 তম পদ প্লাস n/2 প্লাস 1 তম পদ, এততম পদ বের করবা, ডিভাইডেড বাই আলটিমেটলি 2 দ্বারা ভাগ করে দিবা, যেটা থাকবে সেটাই। এখন n এর মান কত ভাই? এটা প্রশ্নে দেওয়া থাকবে। দেখেন এখানে n এর মান কত? 1 2 3 4 5 6, তার মানে n এর মান 6 দেওয়া আছে। তার মানে এটা যদি আমরা এইভাবে করি, দেখো অ্যানসার মিলে যাবে। 6 ডিভাইডেড বাই, তার মানে 3 তম পদ প্লাস আলটিমেটলি 3 তম পদ কত রে? 3 তম পদ কত? 1 2 3, 3 তম পদ 14 প্লাস n/2, তার মানে এখানে 3 4, 4 তম পদ কত? 18। ঘুরে উল্টে দেখছো ওই একই জিনিস আসবে, ডিভাইডেড বাই 2, যেটা আমরা অলরেডি জাস্ট শর্টকাটে সমাধান করছিলাম। দেখছো, শর্টকাট আসলে বেসিক থেকে আসে, শর্টকাট আকাশ থেকে পড়ে না, শর্টকাট বেসিক থেকে আসে, ঠিক আছে? সো চলো, সবাই বুঝতে পারছো কিনা বলো তো দেখি ভাইয়া? সবার ক্লিয়ার কিনা বলো তো দেখি? সবার ক্লিয়ার কিনা বলো? হ্যাঁ, কনফিডেন্সের সহিত ভুল। হ্যাঁ, পরীক্ষায় কিন্তু আলটিমেটলি স্যারেরা অনেক সুন্দর মাথা খাটিয়ে এই অপশনগুলো দেয়, যে পোলাপান যেটা ভুল করবে সেটা অপশনে থাকবে। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় অপশনগুলো এরকম বেশি থাকে, জাহাঙ্গীরনগরে বেশি থাকে, গুচ্ছতে টুকটাক কম থাকে, বাট ঢাকা বিশ্ববিদ্যালয় সব থেকে বেশি থাকে, তারপরে জাহাঙ্গীরনগরে থাকে। ওকে, সো চলো আমরা তাহলে নেক্সটে চলে যাবো ভাইয়া। চলেন তো দেখি নেক্সটে চলে যাই। দেখেন নেক্সটে কি বলছে। দেখো, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে প্রস্থের 3 গুণ। আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল দেওয়া আছে ভাই 300 বর্গ মিটার হলে এখন পরিসীমা কত? এই ভাই পরিসীমা, এটা ডিরেক্ট সূত্র যদি না পারো ভাই, সূত্র না পারিলে এটা কোনোভাবেই সম্ভব না। তোমাকে পরিসীমা নির্ণয়ের সূত্র জানতে হবে। সো পরিসীমা নির্ণয়ের সূত্র হচ্ছে আমাদের কি, যে ভাই 2 ইন্টু দেখো পরিসীমা নির্ণয়ের সূত্র কি? আচ্ছা, এটা কি চেঞ্জ হয়ে গেল? ওকে, সো দেখো পরিসীমা নির্ণয়ের সূত্র হচ্ছে যে ভাইয়া 2 ইন্টু আমাদের দৈর্ঘ্য যোগ প্রস্থ। এটা সূত্র ভাই মুখস্থ না থাকলে তোমার পক্ষে কোনোভাবেই এই ম্যাথটা করা সম্ভব না। তাহলে দেখো আমাদের এখানে কি বলা আছে ভাই? একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। তাহলে দেখো প্রস্থের 3 গুণ, তাহলে প্রস্থই ধরি আমরা, প্রস্থই ধরলাম x, তাহলে দৈর্ঘ্য কি হবে? প্রস্থের 3 গুণ, তাহলে দৈর্ঘ্য হবে 3x। ওকে, তাহলে দেখো এখন ক্ষেত্রফল ভাই, এখন আমরা ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি জানি? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে দৈর্ঘ্য ইনটু প্রস্থ। তাহলে দেখেন আমাদের ক্ষেত্রফল, যেহেতু প্রশ্ন মতে আমাদের ক্ষেত্রফলের মান দেওয়া আছে, সো ক্ষেত্রফল কত ভাই? 300। তাহলে ক্ষেত্রফল আমরা দৈর্ঘ্য ইনটু প্রস্থ করে দাও, তার মানে 3x ইনটু x ইকুয়াল টু 300। তাহলে দেখো আমাদের 3x স্কোয়ার ইকুয়াল টু 300, তাহলে x স্কোয়ার ইকুয়াল টু 100, x ইকুয়াল টু আমাদের কত ভাই? প্লাস মাইনাস 10 ধরো, আলটিমেটলি আমরা 10ই ধরি, ঠিক আছে? এটাকে আমরা 10 ধরবো, 100কে রুট করে দিলে 10 হচ্ছে। আচ্ছা, এখন তোমাকে বের করতে বলছে ভাই। এখন তাহলে প্রস্থটা কত পাইলাম আমরা? প্রস্থ পাইলাম 10, আর হচ্ছে দৈর্ঘ্য পাইলাম কত ভাই? 30। পরিসীমা কত হবে? 2 ইন্টু
দেখো এখন একটু চেক করো যে সাউন্ড ঠিকঠাক আছে কিনা, সাউন্ড ঠিকঠাক আছে কিনা, সাউন্ড ঠিকঠাক আছে কিনা একটু চেক করেন, সাউন্ড ঠিকঠাক আছে কিনা এখন একটু চেক করেন। আমরা আমাদের হচ্ছে যান্ত্রিক যে ত্রুটি হয়েছিল, সো এখন আশা রাখি সব ঠিকঠাক, সাউন্ড ঠিকঠাক আছে কিনা। ওকে, আমিও চেক করে নিলাম, পারফেক্ট। সো আপনারা একটু কমেন্ট করেন, আপনারা একটু দ্রুত কমেন্ট করেন, তাহলে আমরা দ্রুত ক্লাসে চলে যাব। দ্রুত কমেন্ট করেন, তাহলে আমরা দ্রুত ক্লাসে চলে যাব। সাউন্ড ঠিকঠাক আছে কিনা বলেন। ওকে, ক্লিয়ার 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 ক্লিয়ার, ওকে ধন্যবাদ। তো চলো তাহলে নেক্সটে চলে যাব, নেক্সটে চলে যাব, নেক্সটে চলে যাব। নেক্সটে দেখেন তো কি বলা আছে। এই যে ভাইয়া অনেক সুন্দর একটা প্রশ্ন, এই প্রশ্নটা কোনো একটা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ইনশাআল্লাহ তোমরা দেখতে পাবা। দেখো খুবই কনসেপচুয়াল একটা প্রশ্ন এবং খুবই সুন্দর একটা প্রশ্ন, আমার অনেক পছন্দের একটা প্রশ্ন। দেখো কি বলছে এটা, যে ভাই একটি 48 মিটার লম্বা খুঁটি ভেঙে দিয়ে একটি 48 মিটার লম্বা খুঁটি ভেঙে দিয়ে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে খুঁটি কত উঁচুতে ভেঙেছিল। সো এটা আমরা চিত্র এঁকে এঁকে বুঝাবো। এটা আমরা কি করব, চিত্র এঁকে এঁকে বুঝবো, তাহলে দেখবা যে আলটিমেটলি খুব সহজ হয়ে যাবে। সো দেখেন আমাদের একটা লাঠি দেওয়া আছে, ধরেন এটা একটা লাঠি, এটা লাঠির পুরাটার দৈর্ঘ্য কত ভাই 48 মিটার। তাহলে ধরো যে কোনো এক জায়গায় ভাঙছে, ভাঙ্গা আলটিমেটলি ভূমির সাথে, খেয়াল করো এই যে শর্তটা দেখো, ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। ধরেন এইখানে ভাঙ্গা গেছে আলটিমেটলি ভূমির সাথে 30 ডিগ্রি, তার মানে এই কোণটা কত ভাইয়া 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। এটা তো ভূমি, এটা তো ভূমি তাই না। সো ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। তাহলে আমাদের এই যে এতটুকুর মান কত, তাহলে আমরা কিন্তু বের করতে পারলেই আমরা খুব সুন্দর মতো বের করতে পারবো, ঠিক আছে। সো এতটুকুর মান কত ভাইয়া, এতটুকুর মান কত, এটা আমাকে খুব সুন্দর মতো বের করতে হবে। তাহলে দেখেন আমাদের এতটুকু যদি আমরা এক্স ধরি, ধরেন আমাদের এক্স পরিমাণ উচ্চতায় ভাঙছে, এই এক্স এর মানই তো বের করব। ধরেন আমার এক্স পরিমাণ উচ্চতায় ভাঙে গেছে, সো এক্স এর মানই বের করব। তাহলে এই যে এতটুকু কত ভাইয়া বলো তো দেখি, পুরাটাই 48, তার মানে এতটুকু, এই অংশটুকু কত ভাই 48 মাইনাস এক্স, তাই না, 48 মাইনাস এক্স, তাহলে আমাদের উপরের অংশটুকু। আর এই অংশটা ভেঙেই কিন্তু দেখো, এই অংশটা ভেঙেই কিন্তু এইভাবে ঘুরে গেছে, এইভাবে মাটিতে পড়ে গেছে, তাই না। এই অংশটা ভেঙে এইভাবে মাটিতে ভেঙে গেছে, তার মানে দেখেন এইটা যদি 48 মাইনাস এক্স হয়, তাহলে আমাদের এই দূরত্বটাও কিন্তু এই 48 মাইনাস এক্সই হবে। সবাই বুঝতে পারছো রে, সবাই বুঝতে পারছো, একটু বলো দেখি ভাইয়া, সবাই বুঝতে পারছো কিনা বলো। এই কনসেপ্টটা খুবই গুরুত্বপূর্ণ, কনসেপ্টটা খুবই গুরুত্বপূর্ণ, একটু বুঝতে পারলাম কিনা বলো তো দেখি। একটু বুঝতে পারছি, এই কনসেপ্টটা বুঝতে পারছি ভাই। তাহলে দেখো এখন আমাদের যেহেতু থিটা দেওয়া আছে, তাহলে আমরা সাইন থিটা ইকুয়াল টু কি লিখতে পারবো, সাইন থিটা লম্ব অতিভুজ লিখতে পারবো। সো সাইন থিটার মান বসাই দাও, থিটা কত 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি ইকুয়াল টু লম্ব, লম্বর মান কত ভাই এক্স, এক্স, অতিভুজের মান কত ভাই 48 মাইনাস এক্স, সাইন 30 ডিগ্রি মান কত হাফ, আর গুণ করে দাও, তার মানে 2x ইকুয়াল টু 48 মাইনাস এক্স। তাহলে এটা এক্স কে পার করে দাও, 3x ইকুয়াল টু কত ভাই 48, 48। তাহলে দেখো এক্স ইকুয়াল টু 3 দ্বারা গুণ করলে আলটিমেটলি ভাগ করে দাও, তার মানে 3 × 3 আমাদের হচ্ছে 18, 3 × 6 18, তার মানে 16 মিটার কোথায় আছে ভাই, ফ্যান্টাস্টিক ভাবে এ নাম্বারটা রাইট আনসার। খুবই 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 কনসেপচুয়াল একটা প্রশ্ন, সবার ক্লিয়ারলি বুঝতে পারছেন কিনা সবাই একটু বলেন, সবাই আমরা ক্লিয়ারলি বুঝতে পারলাম কিনা একটু বলেন তো দেখি, সবাই ক্লিয়ারলি বুঝতে পারছি কিনা একটু বলেন, সবাই ক্লিয়ারলি বুঝতে পারছি কিনা একটু বলেন তো দেখি ভাইয়া, দ্রুত 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 বলেন আমরা ক্লিয়ারলি বুঝতে পারছি কিনা। ওকে এ নাম্বার, হ্যাঁ এ নাম্বারটা রাইট। হ্যাঁ বৃষ্টি ওয়ালাইকুম আসসালাম। সবার ক্লিয়ার কিনা দেখো, এটা কিন্তু অনেক কনসেপচুয়াল একটা ম্যাথ, খুবই সুন্দর একটা ম্যাথ, ঠিক আছে, আনত তলের। সো চলো তাহলে ওকে ক্লিয়ার, ওকে সো চলো নেক্সটে যাবো আমরা। নেক্সট 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 দেখেন যে ভাই একটি ত্রিভুজের বাহুগুলোর অনুপাত দেওয়া আছে কত, 1:1:√2 হলে বৃহত্তম কোণটা কত হবে, বৃহত্তম কোণ। তাহলে দেখো এই বাহু দ্বারা আসলে কিরকম কোণ উৎপন্ন হবে সেটা আগে তোমাকে বের করতে হবে, এই বাহুগুলোর দ্বারা কিরকম কোণ। দেখো আমরা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে জানি না যে ভাই অতিভুজ স্কয়ার ইকুয়াল টু ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। তাহলে দেখেন এইটা দেখেন তো দেখি, আমাদের এই দুইটাকে ওই কনসেপ্টে ফেলাই যে ভাই অতিভুজ স্কয়ার ইকুয়াল টু আমরা জানি ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার, তাই না। আচ্ছা তাহলে অতিভুজ স্কয়ার আলটিমেটলি দেখেন ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার, তার মানে 1 এর উপর স্কয়ার প্লাস 1 এর উপর স্কয়ার, আর অতিভুজের মান √2, যেহেতু বৃহত্তম ধরলাম তাহলে স্কয়ার। তাহলে দেখেন এটা তো দেখেন তো যে ভাইয়া 2 ইকুয়াল টু 2 আসতেছে না, তার মানে অবশ্যই অবশ্যই এইটা দ্বারা কি হবে ভাইয়া, এটা দ্বারা অবশ্যই সমকোণী ত্রিভুজ উৎপন্ন হচ্ছে, সমকোণী ত্রিভুজ উৎপন্ন হচ্ছে। সমকোণী ত্রিভুজের ভাই বৃহত্তম কোণটাই 90 ডিগ্রি, কারণ এই দুইটা সূক্ষ্মকোণ, এই দুইটা সূক্ষ্মকোণ একটু আগে আমরা দেখছি। তার মানে এ নাম্বারটাই ফ্যান্টাস্টিক ভাবে রাইট আনসার। বুঝতে পারছেন, বুঝতে পারছেন, এ নাম্বারটাই ফ্যান্টাস্টিক ভাবে রাইট আনসার। এই তো অ্যান্সার করে ফেলছো, ধন্যবাদ।
অ্যান্সার করে ফেলছেন, ধন্যবাদ। এ নাম্বারটা ওকে। সো চলো নেক্সটে চলে যাবো, এটা একদম সহজ একটা প্রশ্ন। তো চলো নেক্সটে যদি চলে যাই, নেক্সটে দেখেন তো নেক্সটে কি বলা আছে যে ভাই এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 2, এক্স ওয়াই ইকুয়াল টু 24 হয়, তবে আমাদের এক্স প্লাস ওয়াই এর মান কত, এক্স প্লাস ওয়াই এর মান কত, এক্স প্লাস ওয়াই এর মান কত। তাহলে দেখেন এক্স প্লাস ওয়াই এর মান বের করতে হবে। সো এইটাকে কিভাবে করবো, এইটা ভাই সূত্র দিয়ে সমাধান করতে হবে, এটা কিচ্ছু করার নাই, সূত্র দিয়ে সমাধান করতে হবে। তাহলে দেখো অনুসিদ্ধান্তের সূত্র অনুযায়ী এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র কি জানি আমরা, এ প্লাস বি হোল স্কয়ারের, দেখেন এ প্লাস বি, যেহেতু আমাদের এ প্লাস বি তার মানে এ স্কয়ার করে নেই, পরে আমরা এ স্কয়ারটা রুট করে দেবো। তার মানে কি জানি আমরা, এক্স মাইনাস এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab, তাই না, 4 আমরা কি জানি এ বি, 4ab। তাহলে দেখেন এখানে মান বসাই দেন তো ভাই, এক্স মাইনাস ওয়াই এর মান 2, তার মানে 2 2 4 বসাই দিলাম একবারেই, প্লাস তাহলে দেখেন এখানে 4xy, তাহলে দেখেন 24 এর সাথে 4 গুণ করে দাও, তার মানে 4 4 16, 6 হাতে 1, 4 2 8 আর 1 9, তার মানে 96, তার মানে কত আসছে 100। তাহলে দেখেন এক্স প্লাস ওয়াই এই স্কোয়ারটাকে পার করে দিলে রুট হয়ে যাবে, তার মানে রুট আবার 100 করলে কত হবে ভাই, প্লাস মাইনাস 10, রুট করলেই প্লাস মাইনাস 10 হয়, রুট করলেই প্লাস মাইনাস 10। মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট রাইট আনসার হচ্ছে প্লাস মাইনাস 10। যদি তোমার মাইনাস প্লাস মাইনাস না থাকে তাহলে তুমি প্লাসটা দাগাই দিবা। তার মানে দেখেন এখানে 10ও আছে আবার প্লাস মাইনাস 10ও আছে, তার মানে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট রাইট আনসার বি। তুমি যদি রুট করো তাহলে প্লাস মাইনাস দিতে হবে, তুমি যদি মড অর্থাৎ মডুলাস উঠাই দাও, এই মডুলাস উঠাই দিলেও তোমাকে প্লাস মাইনাস নিতে হবে। বুঝতে পারছেন? এটা একদম সহজ একটা প্রশ্ন ছিল, সবার ক্লিয়ার কিনা বলেন তো দেখি, সবার ক্লিয়ার কিনা ভাইয়া? এটা সহজ একটা প্রশ্ন ছিল, সবাই ক্লিয়ারলি বুঝতে পারছে কিনা বলেন? এই তো বি নাম্বার, বি নাম্বার, বি নাম্বার, ওকে ধন্যবাদ। চলো নেক্সটে যাব, নেক্সটে যাব। আচ্ছা কি বলছো বাবলা, লামির উপবংশ দিয়ে করা যাবে? ভাই লামির উপবংশ দিয়ে করতে গেলে মাথা কাল্লা একদম ঘুরে যাবে, ঠিক আছে? সো ওইটা একদম জাস্ট সহজ কনসেপ্ট, সাইনের অনুপাত দিয়েই করবা, সাইনের অনুপাত দিয়ে করবা, লামির উপপাদ্য লাগাইতে গেলেই ঝামেলা পাকাই ফেলবা, ঠিক আছে? ওকে সো চলো তাহলে আমরা নেক্সটে যদি যাই, নেক্সটে দেখেন, নেক্সটে এই যে সেম টাইপের ম্যাথ, এটা নিজেরাই করে দিবা। দেখো এখনই এই ম্যাথ করাইছি, দেখো এখানে কি বলছে যে ভাই 10√3 মিটার লম্বা একটি মই দেয়ালের ছাদ বরাবর ঠেস দিয়ে ভূমির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে দেখেন আমাদের একটা মই আছে, ধরো এটা হচ্ছে আমাদের একটা বাসার ছাদ, এটা ধরো একটা বাড়ি, এটা হচ্ছে বাড়ি, ছাদের সাথে এই যে এটা হচ্ছে মই, এটা আমাদের কি ভাইয়া মই, ওকে মই আমাদের ভূমির সাথে, তাহলে আমাদের কোণ কোথায়, এই যে এখানে হচ্ছে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, এটা তো ভূমি, ওকে ভূমির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। কত মিটার লম্বার আমাদের, দেখো ভাই আমাদের এত লম্বা মই দিয়ে, তার মানে এটা পুরাটার মান কত, 10√3 মিটার লম্বা ঠেস দিয়ে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। দেয়ালের উচ্চতা কত, তাহলে দেয়ালের উচ্চতা কত তোমাকে আলটিমেটলি এই পুরো লম্বর মানটা বের করতে হবে, পুরো লম্বর মানটা বের করতে হবে, ঠিক আছে? পুরো ভাইয়া কি করতে হবে, লম্বর মানটা বের করতে হবে, পুরো লম্বর মানটা বের করতে হবে, ওকে? তার মানে দেখেন এই লম্বর মান ধরেন নেন এইচ, তাহলে দেখো আমরা সাইন থিটা কি জানি ভাই, সাইন থিটা, তার মানে সাইন 60 ডিগ্রি একবারে বসাইলাম, তার মানে কি জানি লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব ডিভাইডেড বাই অতিভুজ, অতিভুজের মান কত ভাই 10√3। তাহলে দেখেন এখানে আমাদের সাইন 60 ডিগ্রি মান কত, √3 ডিভাইডেড বাই 2। তাহলে দেখো এখানে যদি আমরা আর গুণ করে দেই তাহলে আমাদের 2h ইকুয়াল টু আমরা 10√3 এর সাথে √3 গুণ করলে দেখেন √3 ইন্টু √3 গুণ করলে শুধুমাত্র 3 হয়। তাহলে দেখেন 10 আর 3 যদি গুণ করে দেই তাহলে আমাদের 30 হবে, 30। তাহলে h ইকুয়াল টু কত হবে ভাই, 30কে 2 দ্বারা ভাগ করো 15। বি নাম্বারটা ফ্যান্টাস্টিক ভাবে রাইট আনসার। খুবই জোস একটা প্রশ্ন, সুন্দর একটা প্রশ্ন, সবাই বুঝতে পারছেন কিনা বলো? সবাই বুঝতে পারছে কিনা বলো? বি নাম্বার, বি নাম্বার, এই তো সবার আগে অ্যান্সার করে ফেলছো মেঘ, বি নাম্বার, ওকে ধন্যবাদ। সো আমাদের অ্যান্সার কি হবে, বি নাম্বার। অ্যান্সার কি হবে ভাইয়া, বি নাম্বার, ওকে। নাহিদ অ্যান্সার করে ফেলছো, সাইফ অ্যান্সার করে ফেলছো, ধন্যবাদ। সো চলো নেক্সটে চলে যাবো। নেক্সট দেখেন বার্ষিক শতকরা 4 টাকা হারে চক্রবর্তী মুনাফার আমাদের 400 টাকার 3 বছরের সবৃদ্ধি মূল কত? দেখো এই প্রশ্নটা বুঝতে হবে আগে, এই প্রশ্নটা ভাষাগত দিক থেকে বুঝতে হবে। সবৃদ্ধি মূলের একটা সূত্র আছে, আমি একটু লিখে দিই। দেখো সবৃদ্ধি মূলের একটা কি আছে ভাই, সূত্র আছে, সেই সূত্রটা মনে রাখতে হবে। সবৃদ্ধির মূলের সূত্র হচ্ছে যে ভাইয়া c ইকুয়াল টু p ইন্টু 1 প্লাস r টু দি পাওয়ার n। এখানে p কত, r কত, n কত। এখানে nটা হচ্ছে কত বছর, তোমাকে সেটা বলবে কত বছর এটা বলবে। pটা কি ভাইয়া, pটা হচ্ছে আমাদের মূলধন, আর এখানে rটা কি ভাইয়া, হার। এখানে rটা কত হার সেটা তোমাকে বলবে। সো দেখেন এখন আমরা জাস্ট খালি সবৃদ্ধি বের করে ফেলবো। পি মূলধন কত ভাই, মূলধন মুনাফার 4000 টাকা। তাহলে দেখেন আমাদের কত আসে ভাই, 4000, তার মানে পির মান 4000 বসাই দাও। আর এখানে 1 প্লাস হারের মান কত ভাই, হারের মান হচ্ছে 4 টাকা হারে। 4 মানে কি ভাই, 4 ডিভাইডেড বাই 100,
এন এর মান কত ভাই 3 বছর, তার মানে 3। ওকে, সো এখন আমাদেরকে ক্যালকুলেশন করতে হবে, এখন জাস্ট ক্যালকুলেশন করে দেই। ওকে, সো দেখেন এখানে আমরা কাটাকাটি করে নিই, 4 25 সঙ্গে 100, তার মানে 1, এটা হচ্ছে 25 আসতেছে। ওকে, সো এটা হচ্ছে 4000, আমি একটু ইংরেজিতে লিখি 4000, সরি 400, আর এখানে লসাগু করে দাও, লসাগু করে পাওয়ার 3 করতে হবে, তার মানে 25 আসতেছে, আর উপরে 25 + 1 26 আসতেছে, এটাকে আমরা 3। তাহলে দেখো এইটাকে একটু হাতে ক্যালকুলেশন কেমনে করবো, এটাতে তোমরা ভেবাচাকা খেয়ে যাবা যে ভাই আমার তো ক্যালকুলেটর নাই, পাওয়ার 3 কেমনে আনবো। দেখো তোমাদের একদম একুরেট মানানো লাগবে না, টেকনিক শেখাই দিচ্ছে। দেখো আমরা এই যে ভাই এটা কত আসবে বলো তো দেখি, এটা কত আসবে 25 26, তার মানে 25 কে আলটিমেটলি 25 26 কে ভাগ করতে হবে, তাহলে 1 পয়েন্ট সামথিং আসবে না, ধরেন 1.11, তার মানে আলটিমেটলি এই 400-র সাথে এমন কিছু গুণ করবো আমরা 1 পয়েন্ট সামথিং, তার মানে 400 থেকে একটু বেশি, 400 এর থেকে একটু বেশি, এটাই হবে রাইট অ্যান্সার। একটু বেশি, তোমাকে একুরেট দরকার নাই ভাই, তোমাকে অপশন বলে দিবে। এখন 400-র মধ্যে বেশি ক্লোজ থাকবে না, দেখো অপশন দেখো যে ভাই 500 হবে না, 400-র মধ্যে থাকতে হবে, 49 জীবনেও হবে না, 54 জীবনেও হবে না, একটাই থাকবে। টেকনিক দেখছো, একুরেট মান আনতে হবে না, একুরেট মান আনতে গেলে তুমি এখানে অনেক সময় নষ্ট করে বসে থাকবা। একুরেট মান আনার দরকার নাই, একুরেট মান আনতে কখনোই হবে না, বুঝতে পারছি? এই তো নাহিদ একদম সুন্দর মতো অ্যান্সারটা দিয়ে ফেলছে, পাওয়ার এন। সবাই বলেন তো দেখি বুঝতে পারলাম কিনা, এখানে পাওয়ার এন, নাহিদ পাওয়ার এন, বাবা পাওয়ার এন। ওকে, ক্লিয়ার কিনা বলেন? খুবই সুন্দর একটা ম্যাথ, আমি একদম সূত্র সহ কোনটা দ্বারা কি প্রকাশ করতেছে সবগুলো আমি দেখাই দিছি। ওকে, সো চলো নেক্সটে চলে যাবো আমরা, নেক্সটে দেখো কি বলছে যে ভাই দুইটা সংখ্যার অনুপাত 5:6, এদের লসাগু দেওয়া আছে আবার কত ভাই 150, এদের গসাগু বের করতে বলছে। এটাও একটা সুন্দর একটা টেকনিক আছে কি ভাইয়া, এটাও একটা সুন্দর একটা টেকনিক আছে। সো দেখেন গসাগু বের করার টেকনিক হচ্ছে গসাগু, তোমাকে যদি লসাগু দেওয়াই থাকে গসাগু বের করার টেকনিক হচ্ছে যে ভাই আমাদের লসাগুটা উপরে লাগবে, লসাগু ডিভাইডেড বাই অনুপাতের যোগফল, অনুপাতের আলটিমেটলি আমরা অনুপাতের গুণফল কি করব ভাইয়া, অনুপাতের গুণফল। সো লসাগু কত ভাই 150, অনুপাতের 4 5 6 30, তাহলে 30, তাহলে 0 0 কাটা 3 5 15, তার মানে 5। সো আমাদের ফ্যান্টাস্টিক ভাবে রাইট অ্যান্সার সি নাম্বারটা হচ্ছে ফ্যান্টাস্টিক ভাবে রাইট অ্যান্সার। সবাই বলেন তো দেখি ক্লিয়ার কিনা, সবাই বলেন যে ভাইয়া ক্লিয়ার কিনা সি নাম্বারে। তো তোমরা অনেকেই পেরে গেছো সি নাম্বার। ওকে, ধন্যবাদ। চলো নেক্সটে চলে যাবো। আমরা ক্লাস একদম শেষের পর্যায়ে আসছি, আমরা বলছিলাম একদম বাছাইকৃত 30টা প্রশ্ন সমাধান করব। সো আমরা কিন্তু 25 নম্বরে চলে আসছি, আর 5টা প্রশ্ন। সো সবাই মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত থাকবা, কেউ চলে যাবে না। ওকে, চলো নেক্সটে দেখো। নেক্সটে প্রশ্ন দেখে অনেক ভয় পাবা, ইরি বাপরে বাপ এত বড় সমীকরণ কেন, বাট প্রশ্ন সহজ আছে। সো দেখো এখানে কি বলছে যে ভাই a + b + c = 2 দেওয়া আছে, বুঝলাম। আবার ab + bc + ca = 1 দেওয়া আছে, বুঝলাম। এখন তোমাকে পুরো এত বড় একটা জিনিসের মান বের করতে বলছে। দেখে মনে হচ্ছে খুব কঠিন, বাট এত কঠিন না। দেখো কি বলা আছে ভাই, a + b² + b + c² + c + a²। ভাই সবগুলোকে তুমি বেসিক সূত্র আগে ফেলাই দাও, a + b², তাহলে a² + 2ab + b², আবার ফেলাই দাও যে ভাই b² + 2bc + c², আবার ফেলাই দাও c² + 2ac + a²। এখন দেখো এইখানে একটা a² আছে, এইখানে আমরা a² আছে, তারপর আলটিমেটলি a², হ্যাঁ a² আছে দুইটা, a² আছে কয়টা ভাই, দুইটা আমরা পাইলাম a²। তাহলে দেখো দুইটা a², আবার দুইটা b², আবার দুইটা c² পাবো, দুইটা c²। তাহলে দেখো আমরা 2 × a² + b² + c² বলতে পারতেছি। ওকে, আচ্ছা। তারপরে দেখো এই যে ab এবং bc, 2bc 2ab আবার 2ca, এটাকে আমরা লিখতে পারবো না এইভাবে ভাই, যে ভাই 2 কমন নিলাম, তাহলে ab + bc + ca,
দেখছো এই যে এবি প্লাস বিসি প্লাস সি, এটার কিন্তু মান আমরা অলরেডি জানি। এখন কথা হচ্ছে যে ভাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এটার তো মান পরীক্ষার দেওয়া নাই, প্রশ্নে দেওয়া নাই। এটা কি করব, এটা দেখো, এটা তোমাকে ভাঙায় নিতে হবে। সো আমরা একটা সূত্র জানতে হবে যে ভাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের সূত্র একটা কি আছে, যে ভাই এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস 2ab প্লাস বিসি প্লাস সি, এই সূত্রটা মনে রাখতে হবে। তাহলে দেখো এইটার পরিবর্তে আমরা এটা লিখে দেব যে 2a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস, এটা হচ্ছে থার্ড ব্র্যাকেটে রাখবো, মাইনাস 2ab প্লাস বিসি প্লাস সি এ থার্ড ব্র্যাকেট ক্লোজ প্লাস 2 ইন্টু, এটার মান তো জানি আমরা 1 দেওয়া আছে, 1 একবার বসাই দাও। সো দেখো এখানে 2 ইন্টু আমাদের হচ্ছে এটা কত দেওয়া আছে রে, 2 দেওয়া আছে, তাহলে 2 2 গুণ 4 মাইনাস আমাদের 2 ইন্টু 1, এটার মান কত 1, তার মানে 2 কে 1 কে গুণ করলে দরকারই নাই আর। সো প্লাস আমাদের 2 অক্ষে 2, তাহলে দেখো এখানে 2 আসতেছে, 2 2 গুণ 4, 4 প্লাস আমাদের 2, তার মানে 6, অ্যান্সার 6। ফ্যান্টাস্টিক ভাবে সি নাম্বারটা দেখতে মনে হবে বড়, বাট সহজ আছে ভাইয়া, সহজ আছে। সবাই একটু বলেন তো দেখো ক্লিয়ার কিনা, সবাই একটু বলেন যে ভাইয়া ক্লিয়ার কিনা। আমাদের কি হবে, আমাদের সি নাম্বারটা রাইট অ্যান্সার, সি নাম্বারটা রাইট অ্যান্সার। ভুল করছো রে, ভুল করা যাবে না। সি নাম্বারটা হবে রাইট অ্যান্সার। কি হবে ভাইয়া, সি নাম্বারটা হবে রাইট অ্যান্সার। সবাই বলেন ক্লিয়ার কিনা, সবাই বলেন দেখি ক্লিয়ার কিনা, সবাই বলেন ক্লিয়ার কিনা। ওকে, সাইফ অ্যান্সার ঠিক করছো, ধন্যবাদ। চলো নেক্সটে চলে যাবো। এটা জাস্ট সিম্পল, জাস্ট সূত্র মুখস্থ রাখতে হবে ভাই, সূত্র নোট ডাউন করে দিছি, অবশ্যই সূত্র মুখস্থ করতে হবে। ওকে, নেক্সটে আসো, আমরা 27 নম্বর প্রশ্নে চলে যাব। দেখো একটি গাছ ভূমি থেকে 7 মিটার উচ্চতায়, দেখো ওই যে গাছ ভাঙার কনসেপ্ট, বাট এটা একটু ভিন্ন আছে, একটু মাথায় ভালো করে সুন্দর মতো আগে প্রশ্নটা দেখো। কি বলছে ভাই, একটি গাছ ভূমি থেকে 7 মিটার উচ্চতায় কোনো বিন্দুতে ভেঙে গেল। ওকে, ভাঙ্গা অংশে ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। এখন গাছটি কতটুকু সম্পূর্ণ দৈর্ঘ্য কত ছিল, ঠিক আছে, সম্পূর্ণ দৈর্ঘ্য। দেখো একটি গাছ ভূমি থেকে 7 মিটার উচ্চতায় কোনো একটা বিন্দুতে ভেঙে গেছে, 7 মিটার উচ্চতায় ভাঙছে। 7 মিটার উচ্চতায় কি হয়েছে ভাই, 7 মিটার উচ্চতায় কিন্তু ভেঙে গেছে, 7 মিটার উচ্চতায় কি হয়েছে, ভেঙে গেছে। তার মানে দেখেন, ধরেন এটা একটা গাছ ছিল, এটা একটা গাছ, ধরেন এই যে এতটুকু অংশ 7 মিটার, তাহলে এই 7 মিটার অংশে ভেঙে গেছে, 7 মিটার অংশে কি ভাই ভেঙে গেছে, 7 মিটার অংশে কি হয়েছে, ভেঙে গিয়েছে, 7 মিটার অংশে ভেঙে গেছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখেন আমরা তো এই যে উপরের তার তো জানি না, উপরেরটা কি জানি, এই যে এক্স, তার মানে ভাঙছে যেহেতু, তার মানে এইটাই এই পাশে পড়বে, এইটাই কি হবে, এটাই এই পাশে পড়বে। তাহলে এইখানে আলটিমেটলি কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে ভাই, 30 ডিগ্রি। তাহলে 30 ডিগ্রি ভূমির সাথে কোণ উৎপন্ন করছে। আর এটা কি ভাই, এটা হচ্ছে এক্স এর মানটা, এটা কি ভাই এক্স এর মানটা। ওকে, তাহলে দেখো এখন আমরা সাইন মানে কি জানি, সাইন 30 ডিগ্রি লম্ব বাই অতিভুজ, লম্বর মান কত ভাই 7, অতিভুজের মান এক্স, এই এক্স এর মানই বের করতে হবে। তাহলে এটার মান কত জানি হাফ, তাহলে আমাদের কত আসছে এক্স ইকুয়াল টু 7 × 14। সো আমাদের দেখো 14 কি রাইট অ্যান্সার, সবাই একটু বলেন তো দেখি 14 কি রাইট অ্যান্সার হবে, 14 কি রাইট অ্যান্সার হবে, দেখি মাথা খাটাও, 14 কি রাইট অ্যান্সার হবে। দেখো এখানে কি বলছিল, সম্পূর্ণ গাছটির দৈর্ঘ্য কত, সম্পূর্ণ গাছ, অনেকেই দেখা মাত্রই ডি নাম্বার দাগাই দিবা, শুভঙ্করের ফাঁকির মধ্যে পড়া যাবে না। সো আমাদেরকে কি করতে হবে, পুরো গাছটার এক্স এর মান বাই করছি, তার এতটুকু কত অংশ ছিল 7, তার মানে 7 + 14 21 চলে আসবে, 21। তার মানে আমাদের ফ্যান্টাস্টিক ভাবে বি নাম্বারটা রাইট অ্যান্সার। বুঝা গেছে, শুভঙ্করের ফাঁকির মধ্যে পা দেওয়া যাবে না, শুভঙ্করের ফাঁকির মধ্যে পা দেওয়া যাবে না, আমাদের বি নাম্বারটা রাইট অ্যান্সার, ঠিক আছে। তুমি যেটা ভুল করতে পারো সেটাও অপশনে থাকবে, তুমি যেটা ভুল করতে পারো ভাইয়া সেটাও অপশনে থাকবে, বুঝাইতে পারছি। চলে নেক্সটে চলে যাবো, গাছ ভাঙ্গার ম্যাথগুলো কিন্তু প্রত্যেকটা টাইপ থেকে আমি করাই দিছি। নেক্সট দেখেন তো, নেক্সটে সুন্দর একটা প্রশ্ন, এই প্রশ্নটা যে কোনো একটা বিশ্ববিদ্যালয়ে ইনশাআল্লাহ চলে আসবে। দেখেন 2^2x + 1 দেখেন ইকুয়াল টু 128। তার মানে যদি পাওয়ার ভাই থাকে, নিয়মটা শিখে রাখো, যদি পাওয়ার থাকে তাহলে এই বেস যদি সেম হয় তাহলে আমরা পাওয়ার সেম লিখতে পারি না। দেখো এরকম একটা নিয়ম শিখেছি না যে ভাই x⁴m x⁴n+1, দেখো এই যে বেস যদি সেম হয় তাহলে আমরা n+1 = m লিখতে পারবো, অর্থাৎ পাওয়ার সমান হয়ে যাবে। বেস সমান হলে পাওয়ার সমান হয়ে যাবে, কি ভাইয়া, বেস সমান হলে পাওয়ার সমান হয়ে যাবে, বেস সমান হলে পাওয়ার সমান হয়ে যাবে, ঠিক আছে। বেস সমান হলে কি হবে ভাই, পাওয়ার সমান হয়ে যাবে, বেস সমান হলেই পাওয়ার সমান হয়ে যাবে। ওকে, সো দেখেন তার মানে এখানে যেহেতু 2 আছে, তার মানে তোমাকে এমন একটা নির্ণয় করতে হবে 2 এর উপরে কত দিলে 128 হয়, 2 এর উপরে 7 করলে 128 হয়, ঠিক আছে। সো তাহলে দেখো এখন আমরা
2 টু দি পাওয়ার 2x প্লাস 1 ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 7, তাহলে আমরা 2x প্লাস 1 ইকুয়াল টু 7 লিখতে পারবো। তাহলে আমরা 2x ইকুয়াল টু 6 লিখতে পারবো। তাহলে x ইকুয়াল টু 3 দুগুণ 6, 3 লিখতে পারবো। সো x এর মান কত ভাই? 3। সি নাম্বারটা হচ্ছে ফ্যান্টাস্টিক ভাবে রাইট অ্যান্সার। সো দেখেন এটা সহজ বাট কনসেপচুয়াল একটা ম্যাথ, খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ, সহজ বাট কনসেপচুয়াল। এই তো 28 নাম্বার সি নাম্বার পেরে গেছো, ধন্যবাদ। 28 কি হবে? সি নাম্বার। 28 কি হবে ভাইয়া? সি নাম্বার। ওকে, আচ্ছা ঠিক আছে। তো চলেন তাহলে নেক্সটে যাব। আমাদের আর 2টা প্রশ্ন আছে, সো একটু মনোযোগ দেন। আমরা আজকে বাছাইকৃত 30টা প্রশ্ন নিয়েছি ক্লাসের মধ্যে। সো দেখেন এই যে সাকিব তামিম, ঠিক আছে, সাকিব তামিম বাংলাদেশের ওয়ান অফ দ্য আলটিমেটলি একদম মোস্ট কন্ট্রোভার্সিক্যাল টপিক সেটা, ঠিক আছে, সাকিব তামিম। সো দেখেন সাকিব তামিমকে আমরা কি করব কি বলা আছে দেখো তো, এটাই 30 নাম্বার। ও লাস্ট প্রশ্নে চলে আসছি, এটাই লাস্ট প্রশ্ন। দেখো আমরা বাছাইকৃত 30টা প্রশ্ন নিয়েছিলাম, এটাই আমাদের লাস্ট প্রশ্ন। দেখি সবার আগে কে পারো। দেখো ক্রিকেট খেলায় তামিম সাকিবের রানের অনুপাত, তামিম সাকিবের রানের অনুপাত 2:3। সাকিব ও মুশফিকের রানের অনুপাত 5:6। তাদের রানের ধারাবাহিক অনুপাত কত? তাদের রানের ধারাবাহিক অনুপাত কত? দেখো তাহলে দেখো এই যে অনুপাতের ম্যাথ তুমি লিখতে পারবা এইভাবে যে ভাই সাকিব তামিম, দেখো সাকিব ইস টু তামিম কত দেওয়া আছে ভাই? 2:3। আবার সাকিব মুশফিক কত দেওয়া আছে? 5:6। এখন ধারাবাহিক অনুপাত কত? দেখো তুমি আগে লিখে নিবা যে ভাই আমাদের হচ্ছে 2:3 5:6। এখন এটাকে কিভাবে সমাধান করব আমরা? এটাকে কিভাবে, দেখো একদম একটা সহজ একটা টেকনিক শেখাই দিই, একদম ভাইয়া সহজ একটা টেকনিক শেখাই দিই। দেখো এই যে এই 3 দ্বারা তুমি এই 2টাকে গুণ করবা, আবার এই 5 দ্বারা তুমি এই 2টাকে গুণ করবা। তাহলে দেখো 5 দ্বারা যদি গুণ করে দেয় 5 দুগুণ 10 অনুপাত 3 5 15। আবার অনুপাত আস্তে আস্তে কত দেখো, আবার এই 3 দ্বারা এই 2টাকে গুণ করে দেবে, তাহলে 3 5 15, আবার 3 6 18। দেখো এটা কমন না, তাহলে 10 অনুপাত কমনটার মধ্যে একটা নাও, 15 15-এর মধ্যে যে কোনো একটা, আর এখানে 18। তাহলে 10 15 18 10 15 18 10 15 18 কোথায় আছে? এই নাম্বারটা রাইট অ্যান্সার। বুঝতে পারছো? এইখানে একটা শর্ত আছে ভাই। কি শর্ত? দেখেন এই যে এই 2টা একই ব্যক্তি হইতে হবে, পাশাপাশি যে 2টা লিখবো দেখো এখানেও সাকিব এখানেও সাকিব, এই জন্য আমরা লিখতে পারছি। যদি একই ব্যক্তি না হয় তাহলে আমরা বানাই নিতে হবে ভাই। এই 2টা কি হবে? একই ব্যক্তি। দেখো আমি একটু কালার চেঞ্জ করে লিখে দেই। শর্ত কি? এই 2টা একই ব্যক্তি হইতে হবে। কি হবে? একই ব্যক্তি। যদি প্রশ্নে একই ব্যক্তি না থাকে তাহলে বানাই নিব। ধরো এখানে মুশফিক সাকিব ছিল, তখন আমরা অনুপাতটা চেঞ্জ করে লিখতাম। একই ব্যক্তি হতে হবে, একদম স্পেশাল শর্টকাট ট্রিক্স। ওকে, সো দেখো আমরা আজকের ক্লাসে বাছাইকৃত একদম খুব সুন্দর মতো কয়টা প্রশ্ন সমাধান করছি ভাই, একদম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের জন্য বাছাইকৃত 30টা প্রশ্ন সমাধান করছি। এবং তোমাদের জন্য আরো একটা অ্যানাউন্সমেন্ট, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের জন্য কিন্তু জয়গুলির পক্ষ থেকে একদম পূর্ণাঙ্গ একটা কোর্স অলরেডি লঞ্চ হয়ে গিয়েছে, যেই কোর্সটার মূল্য হচ্ছে মাত্র 1050 টাকা। এই কোর্সে যারা প্রথম 100 জন ভর্তি হবে, ইতিমধ্যে ভর্তি শুরু হয়ে গিয়েছে। প্রথম 100 জন ভর্তি হলে এই যে এই প্রশ্ন ব্যাংকটা সম্পূর্ণ তুমি ফ্রি পাবা, সম্পূর্ণ ফ্রি পাবা। এই অফারটা শুধুমাত্র প্রথম 100 জনের মধ্যে শিক্ষার্থীদের জন্য পাবা। এবং ভর্তি হওয়ার জন্য কিভাবে যোগাযোগ করবে ভাই? ভর্তি হওয়ার জন্য আমাদের হটলাইন নাম্বার 019-899-22-973। এই নাম্বারে তোমরা যোগাযোগ করবা, এই নাম্বারে তোমরা যোগাযোগ করবা। তুমি হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারো, অথবা তুমি ডিরেক্ট ফোন দিতে পারো, বা তোমার কোনো জিজ্ঞাসা থাকলে তুমি এই নাম্বারে যোগাযোগ করে তুমি জাস্ট কি করবা? ভর্তিটা কনফার্ম করে ফেলবা। অবশ্যই প্রথম 100 জনের মধ্যে থাকার চেষ্টা করবা, তাহলে পুরো বইটা প্রশ্ন ব্যাংকটা তুমি সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবা। সো আজকের ক্লাসটা এই পর্যন্তই ছিল। সবাই একটু বলেন দেখি কেমন লাগলো ক্লাসটা, 100% ক্লিয়ার কিনা? দেখেন আমরা একদম খুব সুন্দর মতো বাছাইকৃত 30টা প্রশ্ন সমাধান করছি আজকের ক্লাসে। সো দেখা হবে নেক্সট আরো একটা ইনশাআল্লাহ কোনো একটা ক্লাসে। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।